আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। প্রিয় দর্শক, পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই অধিকার রয়েছে তার মায়ের ভাষায় তার মাকে মা বলে ডাকবার। প্রত্যেকটি মানুষেরই অধিকার রয়েছে তার নিজের ভাষায় তার ভালোবাসার মানুষটিকে বলবার ভালোবাসি। আর যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, সেই সকল ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করছি আজকের রূপকথার রাত। আশা করছি যে যেখান থেকে বসে আজকের রূপকথার রাত দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আপনাদের সাথে রয়েছি আমি জয়া সাহা, এবং আমার সাথে রয়েছে বরাবরের মতোই আমার সেই প্রিয় বন্ধুটি। প্রিয় দর্শক, মাতৃভাষা দিবসের বিশেষ এই দিনে যারা সবসময় মাতৃভাষাকে নিজের মনের মিষ্টি ভাষা মনে করেন এবং আমাদের পৃথিবীতে সবচাইতে নিজের ভাষা এবং মিষ্টি ভাষা হচ্ছে মাতৃভাষা, ঠিক যেমনটা জয়া খুব সুন্দর করে বলছিল, আজকের এই বিশেষ দিনে আজকের রূপকথার রাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মামুনুর রশিদ আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজকে বিশেষ কিছু মানুষ রয়েছেন যারা হয়তো এমন কিছু গল্প, এমন কিছু তথ্য, এমন কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন বা জানাবেন যেটা হয়তো আপনারা কখনো এর আগে শোনেননি বা আমরাও কখনো এর আগে জানতাম না। দেখছেন রূপকথার রাত। আপনারাও কিন্তু আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের নাম্বারে, স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারেন। প্রিয় দর্শক, আজকের বিশেষ দিনের বিশেষ এই পর্ব শুরু করবার আগে আপনাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। সুখবরটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় এনটিভি কিন্তু আজকে থেকে তার এইচডি ভার্সন সম্প্রচার শুরু করে দিয়েছে, এবং এই এইচডি ভার্সন সম্প্রচার শুরুর সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের টেলিভিশন সেটে এনটিভিকে আরও বেশি ঝকঝকে, তকতকে এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। এবং একই সাথে সোশ্যাল হ্যান্ডেলসে যেসব দর্শকরা আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসেন, আমরা কিন্তু এখন অনেক বড় একটি পরিবার। সোশ্যাল হ্যান্ডেলসে জয়া জানো আমরা কত পরিবার? একদম নির্দিষ্ট সংখ্যাটা জানি না, তবে মিলিয়ন তো হবেই না। আমরা 52 মিলিয়নের পরিবার, যেখানে 25 মিলিয়ন রয়েছে ফেসবুকে এবং 22 মিলিয়ন রয়েছে ইউটিউবে। এছাড়াও ইনস্টাগ্রাম এবং টিকটকে যারা সবসময় আমাদেরকে ভালোবাসছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার এনটিভিকে সবসময় এভাবেই ভালোবেসে যাবেন। তো আজকে আমরা অনেকটা কথা বলে ফেললাম। বিশেষ দিন, বিশেষ পর্ব, বিশেষ গল্প হবে। বিশেষ মানুষগুলোর সাথে চলো পরিচয় করিয়ে দিই। চল দর্শক, আজকে আমাদের সাথে দুজন আছেন, তবে একজনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে যিনি আছেন তিনি একাধারে একজন নাট্যকার, একজন পরিচালক এবং একজন প্রযোজক। তবে তার আরও একটি পরিচয় হচ্ছে তিনি ভাষা সৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক যিনি ছিলেন, শ্রদ্ধেয় আব্দুল মতিন তার মেয়ে আছেন মাতিয়া বানু শুকুর। কেমন আছেন আপনি? আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো আছি। আর আজকে রাতে রূপকথার আসরে গল্প করতে আসতে পেরে ভালো লাগছে অনেক। অনেক অনেক ধন্যবাদ। এবং একই সাথে আমাদের সাথে আরও একজন প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, গুণী মানুষ রয়েছেন। আমাদের সাথে আজ উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক তারিক মঞ্জুর স্যার। স্যার, আপনাকে স্বাগত রূপকথার রাতের আয়োজনে। কেমন আছেন? এবং একই সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই, এবং অনুষ্ঠানের যেহেতু শুরুই করে দেয়া হয়েছে, যারা আমাদের সেই 52 রাষ্ট্রভাষা আন্দোলনে প্রাণদান করেছেন তাদের প্রতি আমরা স্মরণ করি তাদেরকে, এবং সেই আন্দোলনে যারা সংগ্রামী ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। নিঃসন্দেহে তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা সবাই এখানে বসে এত মিষ্টিভাবে বাংলায় কথা বলতে পারছি। আমাদের আজকের রূপকথার রাতটা তো বিশেষ শুরুতেই বলেছি, আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। ভাষার সম্পর্কিত, ভাষা আন্দোলন সম্পর্কিত, ইতিহাস সম্পর্কিত। কারণ যে আমার কাছে মনে হয় যে আমরা তো সবসময় ইতিহাস পড়ি, ইতিহাস জানি, কিন্তু ইতিহাসের খুব নির্দিষ্ট একটা অংশ হয়তো সবসময় আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, কিন্তু ইতিহাসের চারপাশেও যার অনেক কিছু থাকতে পারে সেগুলো আমরা হয়তো জানতে চাই কিন্তু জানতে পারি না, এবং যাদের জীবনটা সরাসরিভাবে সেই ইতিহাসের সাথে যুক্ত। একদম। তাহলে চলো আজকে শুরু করে দিই। আপুর কাছেই চলে যাই, যেহেতু আজকে একটি বিশেষ দিন এবং আপনি এমন একটি পরিবারের সদস্য যে সদস্য ভাষা আন্দোলন বা আজকে যে মাতৃভাষায় কথা বলছি তার সাথে অতপ্রতভাবে জড়িত। আজকের দিনটি আপনার জন্য যদি বলি। আজকের দিনটা তো অবশ্যই আমার জন্য একটা বিশেষ, এবং ছোটবেলা থেকে আমরা আসলে না ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করতাম যে কবে ফেব্রুয়ারি মাস আসবে, পুরোটা মাস জুড়ে বই মেলা থাকবে, বই মেলায় আসা যাওয়া, এমনি একটা উৎসব উৎসব ভাব থাকতো সবসময়। আর সারা বছর তো গল্প শুনতাম, আমরা ফেব্রুয়ারি মাসে মনে হয় বাবার মুখে অনেক বেশি বেশি করে তার 52, 47 বা সেই সময়ের ঘটনাগুলো খুব বসে বসে আমাদের গল্প করতেন। আমার বাবা গল্প করতে খুব পছন্দ করতেন।
এবং আপনার সাথে বাবার খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অবশ্যই আমার বাবার সাথে আমার অনেক বন্ধুত্ব, বয়সের একটা লম্বা গ্যাপ থাকার পরেও আমার বাবা আমার সাথে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেটা আমি বোধহয় আগে একটু গল্প করছিলাম যে আমরা মজা করে মানে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ছোটবেলায় বাবাকে চিঠি লিখতাম, যে মন খারাপ হলেও সেটা বাবাকে চিঠি লিখে জানাতাম। আমার ছোট বোন তো খুবই অভিমানী ছিল, সে কোনো কিছু হলে চিঠি লিখে বাবার দরজার নিচে দিয়ে রেখে আসতো, বাবা আবার সেই চিঠি পড়ে ওর উত্তর দিয়ে ওর টেবিলে রেখে যেত। মানে আমাদের লেখালেখির অভ্যাসটা সে ছোটবেলা থেকেই, বাবার সাথে বিশেষ করেই। চিঠি কিন্তু এখনো খুব মানে মিষ্টি একটা ব্যাপার। এখন তো নতুন ডিজিটাল যুগ, চিঠি হয়তো সেভাবে লেখা হয় না, কিন্তু মাঝে মধ্যে হয় না যে বিশেষ দিনে কেউ কাউকে চিঠি দিলে ওই চিঠির ব্যাপারটা খুব মানে মিষ্টি একটা ব্যাপার। কাগজের চিঠি একটা আলাদা ব্যাপার, তাই না? তো এরকম আরো অনেক গল্প শুনবো। স্যার আপনার কাছে একটু আসতে চাই, অফ স্ক্রিনে আমি আপনার ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, তো আজকে অন স্ক্রিনে আপনার কাছে আমি ছাত্র হিসেবে অনেক কিছু জানতে চাইবো। প্রথমত স্যার, আমরা যখন ভাষা নিয়ে কথা বলতে আসি বা আমাদের যখন বাংলা ভাষা নিয়ে কথা বলতে হয়, আমাদের নতুন প্রজন্মের মধ্যে একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা কাজ করে, যে বাংলা কেন এত সুন্দর করে বলতে হবে, বাংলাই কেন বলতে হবে, বা আমি তো বাংলা জানি না, আমি তো বাংলা আসলে বুঝি না। এবং এটা অনেক সময় তাদের কাছে একটা ক্রেডিট যে বাংলা না বোঝাটা। এটার কারণটা কি? আমরা কি বাংলা ভাষাটাকে খুব কঠিন করে ফেলছি, নাকি বাংলা ভাষাটার যে একটা পরিবর্তন দিনের পর দিন সেটা আমরা মেনে নিতে পারছি না? আপনার কি মনে হয়? আচ্ছা, যে কোনো ভাষা নিয়ে যে নতুন প্রজন্মের চিন্তা, সেখানে আমি যাচ্ছি। তার আগে আরেকটি প্রসঙ্গ বলে নেওয়া ভালো। যেহেতু মাতৃভাষার প্রসঙ্গ দিয়ে আলোচনা শুরু হলো, যে প্রত্যেকটি শিশুর অধিকার আছে তার মায়ের ভাষায় কথা বলার, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে চিন্তা করি, এটা কিন্তু সারা পৃথিবীর প্রেক্ষাপটে একরকম না। আমরা চিন্তা করি মাতৃভাষা হয়তো একটা, এবং প্রথম ভাষাই হলো মাতৃভাষা, কোনো অযৌক্তিক কিছু নয়। কিন্তু যেখানে বহু ভাষার পরিস্থিতি থাকে, একটা শিশু একাধিক ভাষার মধ্য দিয়েও কিন্তু সে বেড়ে ওঠে। অর্থাৎ এখানে খুব সুনির্দিষ্টভাবে তার মাতৃভাষা নির্ধারণ করা খুব কঠিন। আর যদি আমরা রাষ্ট্রভাষা আন্দোলনের প্রেক্ষাপট চিন্তা করি, ওটা কিন্তু ছিল রাষ্ট্রভাষা আন্দোলন, মাতৃভাষা আন্দোলন নয়। তারপরও আমরা দেখব যে আমাদের কবিতায় বা গানে আছে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আসলে মুখের ভাষা কেড়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। আমাদের অধিকারটা ছিল, দাবিটা ছিল যে রাষ্ট্রভাষা আন্দোলনের। এবং আবার বলি আমরা যে একটা শিশুর প্রথম যে ভাষা সেটি তার মাতৃভাষা, সমস্যা নেই, কিন্তু সেটি যৌগিক ভাষা হতে পারে, এমনকি একাধিক ভাষার সমন্বয় হতে পারে। ধরা যাক মা এবং বাবা দুইজনই দুই ভাষিক, তারা একটি কমন ভাষা ব্যবহার করেন, যে কোনো একটি অথবা দুইটি, ফলে শিশু সেই যৌগিক ভাষার মধ্য দিয়েও বড় হয়। এখন যেটি প্রশ্ন, যে আমাদের শিশুরা, নতুন প্রজন্ম সেই ভাষার যে বিকৃতি বা নানা রকম যে পরিবর্তন, ভাষার সংকট, এগুলোর মধ্য দিয়ে যাচ্ছে কিনা, এটা আমি মনে করি একেবারেই নয়। এটা তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এই ধারণা। মানে এক প্রজন্ম আরেক প্রজন্মের ভাষাকে গ্রহণ করতে পারে না, আগের প্রজন্ম পরবর্তী প্রজন্মের ভাষাকে গ্রহণ করতে পারে না। তারা মনে করে এই বুঝি গেল গেল। শুধু ভাষার ক্ষেত্রে না, এটা সংস্কৃতির ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রেই হয়। মানে যত রকম মানে প্রয়োজন আছে জীবন ধারণের জন্য বা জীবন যাপনের জন্য, সবগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা হয়। এটা কিন্তু আজকে প্রথম হচ্ছে না, ঠিক এর আগের প্রজন্ম, তার আগের প্রজন্মের দ্বারাও একইভাবে একটা দুশ্চিন্তার মধ্যে ছিল ভাষার অবস্থা কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে 1801 সালের পরে একটা বড় একটা পরিবর্তন এসেছে বাংলা ভাষাতে, যে বাংলা গদ্য চালু হয়েছে, এবং এই যে গদ্যের একটা রূপ, যেটা সংস্কৃত পণ্ডিতরা তৈরি করে দিয়েছিলেন, এবং সেইভাবে গদ্য চর্চা হচ্ছে। সেই গদ্য ইংরেজরা ব্যবহার করছেন তাদের ভাষা শেখার মাধ্যম হিসেবে বা উপায় হিসেবে। এবং সেই শতকেই, মানে 19 শতকের মাঝামাঝিতেই আমরা দেখব যে বাংলা ভাষার নতুন রূপান্তর ঘটছে। মানে সংস্কৃত ঘেঁষা গদ্যের ভিতরে আমাদের যে মুখের গদ্য, তার একটা অনুপ্রবেশ ঘটছে, যার রূপান্তর আমরা দেখব আরো 50 বছর পরে 20 শতকের শুরুর দিকে চলিত ভাষা বলে আমরা যাকে চিনি, তার একটা প্রকাশ ঘটছে। কিন্তু যাকে আমরা চলিত বলছি, এই চলিত চালু হতেও কিন্তু নানা সংকটের মধ্য দিয়ে গেছে। যে নতুন যে ভাষা, তাহলে সেই ভাষা কি আমাদের মূল ভাষাকে নষ্ট করে ফেলছে? ফলে আমি বলবো যে নতুন প্রজন্মকে আসলে আমরা একটা ভ্রান্ত ধারণার মধ্য দিয়ে নানা রকম তর্ক তুলি, ফলে আসলে ভাষা ভাষার গতিতেই এগোয়। একটা ছোট গোষ্ঠী কখনো ভাষাকে পরিবর্তন করতে পারে না। সম্মিলনের মধ্য দিয়েই আসলে ভাষার রূপান্তর ঘটতে থাকে, পরিবর্তন ঘটতে থাকে। এ নিয়ে শঙ্কার, দ্বিধার, হীনমন্যতার কোনোটারই কোনো কারণ নেই। চমৎকার। এই জায়গাটি মনে হয় পরিষ্কার করা অনেক প্রয়োজন। এবং জয়া, বোঝাই যাচ্ছে আজকের
পুরো এপিসোড আমরা সেই ছোটবেলায় গ্রামার ক্লাসকে মনে করতে পারবো অনেক। স্যার এত সুন্দর করে আপনি বলছেন, ব্যাখ্যা করছেন, আমরা আবারও আসবো আপনার কাছে। আপু, আমরা একটু ইতিহাসের দিকে যদি যাই, স্যার যেমনটা বলছিলেন যে আমরা একটা ভ্রান্ত ধারণা মাঝে মধ্যে নতুন প্রজন্মের উপর চাপিয়ে দিই। আপনার বাবা তো ভাষা আন্দোলনের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত ছিলেন এবং তিনি ওই 48 থেকে 52 সময়টা যে ঘটনা প্রবাহগুলো আছে সেগুলোর সাথে জড়িত ছিলেন, সেগুলো তিনি জানেন। আমরা হয়তো খুব সহজ একটা গল্প জানি যে এভাবে হয়েছিল, এত তারিখে এত কিছু হয়েছিল, এভাবে হয়েছিল। হ্যাঁ, আপনি যদি একটু আপনার শোনা গল্প থেকে আমাদের সাথে শেয়ার করতেন, আমাদের দর্শকদের সাথেও শেয়ার করতেন যে আসলে 48 থেকে 52 সময়ের ঘটনা প্রবাহগুলো কি ছিল, খুব বিস্তারিতভাবে নয়, সংক্ষিপ্তভাবে আপনার বাবার ভূমিকা কি ছিল, যাতে আমরা ভাষা মতিন বলে থাকি, সেই গল্পগুলো যদি একটু ছোট্ট করে শুনি। না, আমাদেরও তো মানে 52 তো অনেক আগের কথা। আমাদের ছোটবেলাতেও যিনি এই বিষয়টা অনেক কঠিন মনে হতো, মানে আমরাও ছোট করেই শুনতে চাইতাম ওই যে কয়জন মারা গেল 21শে ফেব্রুয়ারির দিন, তারপরে আমরা হচ্ছে বেদিতে ফুল দিতে যাই। আমরা অনেক ব্যাখ্যা করে কোনো কিছু জানতাম না। বাবার কাছেও বাবা অনেক গল্প বলতো, আমরা যে খুব মনোযোগ দিয়ে শুনতাম তাও না, কিন্তু বড় হতে হতে যেমন এখন তো অনেক আফসোসও হয় যে কেন তার কাছে বসে আমরা গল্প শুনতাম না, শোনা দরকার ছিল। যখন সে সুন্দর করে বলতো কেন তখন মন দিয়ে শুনতাম না। তারপরেও যতটুকু ঝাপসা ঝাপসা মনে পড়ে, বা আমাদের তো 21শে ফেব্রুয়ারির দিনগুলো অনেক আনন্দের ছিল বাবার সাথে। আমরা বাবার হাত ধরে যেতাম, আমাদেরকে নিয়ে যেত হচ্ছে ঢাকা মেডিকেলে সেই আমতলা, যেখানে 144 ধারা ভাঙার বিয়েটা হয়েছিল, সেখানে আমাদেরকে নিয়ে যেত বাবা প্রতিবার। আমরা ওখানে বসে বাবা গল্প বলতো, আমরা শুনতাম। তার অন্য সময়ও তো বলতোই সেই গল্পগুলো। তো নিয়ে যাওয়ার ব্যাপারটা তো ছিল ভোরে, মানে প্রভাত ফেরির ব্যাপারটা বলছেন তো? না, আমরা তো সকালেই বের হতাম, কিন্তু তারপরে সারাদিন বইমেলা ঘোরা, তারপরে আমাদেরকে নিয়ে যেত দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত আমরা আমতলাতেই বসে থাকতাম। বাবা বসে বসে ওখানে গল্প করতো। আমার বাবা গল্প করতে এত পছন্দ করতো, রসিয়ে রসিয়ে গল্প করতো। আমার ধারণা সেই কারণেই আমার গল্প লেখার টেন্ডেন্সিটা এসছে মাথায়, মানে আমার ওই অভ্যস্ততাটা তৈরি হয়েছে। আমরাও বসে বসে গল্প শুনতাম, সে অনেক রসিয়ে সুন্দর করে বলতো, যেটা আমরা বইয়ের পাতায় পেতাম না। আমরা আজকে একটু ওইভাবে গল্পটা শুনতে চাই যেভাবে আপনার বাবা আপনাকে বলতেন। হ্যাঁ, যেমন সে তো তার ছোটবেলার গল্প অনেক বলতো, দার্জিলিং এ বড় হওয়ার, কেমন করে সেই মহারানী গার্লস স্কুলে যেত, কেকের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতো, এইসব গল্পগুলো খুব রসিয়ে রসিয়ে বলতো, এমন ভাবে বলতো সিনেমাটিক, আমি দেখতেই পেতাম। এবং ওই গল্পের আগে এই গল্পটাতে যাই, তারপরেও আমি যখন প্রথম দার্জিলিং বেড়াতে যাই, দার্জিলিং পুরোটা আমার কাছে চেনা ছিল গল্প শুনতে শুনতে। হ্যাঁ, এমন ভাবে আমার বাবা গল্প বলতো যে আমি দার্জিলিং আগে থেকেই চিনি। তো একইভাবে 1947 বা 52 গল্পগুলো যেভাবে করে বলতেন বাবা, আমি কিন্তু দেখতে পেতাম, মানে সেটা অনেক আগের। আমরা এখন যেরকম সিনেমা বানাই পিরিয়ড টাইমের ছবি, সেরকমই মনে হতো আমার কাছে দেখতে। তো বাবা যেরকম বললো যে সে পড়তে গিয়েছিল রাজশাহীতে, তো সেখানে কেউ একজন বললো যে তুমি প্রথমে কলকাতা পড়তে গেল, সেখানে বললেন যে এখানে না, তুমি ইয়েতে যাও, ঢাকা ইউনিভার্সিটিতে যাও, সেটা অনেক সুন্দর। তা আমার বাবা নাকি ঢাকা ইউনিভার্সিটিতে এসে ঢাকা ইউনিভার্সিটি দেখে মুগ্ধ, যে কারণে আমার বাবা চাইতেন আমিও যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। এত সুন্দর একটা পড়ার জায়গা, এত সুন্দর ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যেহেতু আসলো, ভাষা মতিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। এইটা উনি আসলে কিভাবে এই পদটাতে গেলেন বা কিভাবে তার অভিষেকটা হলো, এই গল্পটাকে একটু আমাদেরকে জানানো যাবে? সেটাই, উনি এটা হচ্ছে 48-এর ঘটনা। 48-এ যখন জিন্নাহ সাহেব ঢাকায় আসলেন, এটা মনে হয় মার্চের 19 তারিখে, প্রথমে হচ্ছে রেসকোর্সের ময়দানে একটা সমাবেশ ছিল, সেখানে বাবার সাধারণ ছাত্র হিসেবে সাধারণ জনগণের সাথে যায়। সেদিনই নাকি উনি এটা নিয়ে প্রতিবাদ করতে চেয়েছিলেন, তো তার বন্ধুরা মুখ চেপে ধরে যে না, এখন এখানে বলা দরকার নাই, ধরে নিয়ে যাবে, আমাদের একটা সুযোগ আসবে। হচ্ছে 22 মার্চ হচ্ছে কার্জন হলে কনভোকেশনে উনি আসবেন। তো সেখানে আসলেন, সেখানে যখন উনি বললেন যে উর্দুই হবে বাংলার পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, আমার বাবা তার মুখেও শোনা সেটা, যে উনি একদম চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে বলেছিলেন নো নো। তার মানে তিনি সেই ব্যক্তি, আমরা সব সময় ইতিহাসে পড়ে এসেছি যে উপস্থিত ছাত্র জনতা নো নো বলে প্রত্যাখ্যান করে, তাহলে আপনার বাবাই হয়তো সেই প্রথম মানুষ বা তাদের মধ্যে একজন যিনি বলেছিলেন নো নো। কেউই দাঁড়াতে সাহস পাচ্ছিল না, বলতে সাহস পাচ্ছিল না, বা কিভাবে বলবে। তো বাবা যখন উঠে দাঁড়ালো, সে বলার পরপরই আশেপাশে সবাই একত্রিত হয়ে গেল। এটা তো বাবার একার কথা তো না, সে বললো এবং সবাই তাকে সমর্থন করলো। এবং বাবার ইয়েতে যেটা শুনেছি যে জিন্নাহ সাহেব নাকি এই নো নো শুনে বেশ কয়েক সেকেন্ড চুপ হয়েছিলেন,
যে তিনি এটার কি জবাব দেবেন। তো চুপ হয়ে থেকে পরবর্তীতে মানে প্রসঙ্গই পাল্টে নিয়ে দ্রুত সভা শেষ করে ওখান থেকে চলে গেলেন। তারপরে তো তারা ওখান থেকে ইয়ে থেকে বের হয়ে এসে ছাত্ররা সবাই মনে হয় এটা নিয়ে কথা শুরু হলো যে রাষ্ট্রভাষা এটা মেনে নেওয়া উচিত হবে না আমাদের, কেন আমাদের এটা প্রাদেশিক ভাষা হিসেবে আলাদা করে যদি বাংলা হয় তাও হতে হবে, মানে পুরো পাকিস্তানের ভাষা একটাই হতে পারে না। জিন্নাহ সাহেব যখন এই প্রস্তাবনাটি তুললেন কার্জন হলে, আপনার বাবা ভাষা মতিন ওই সময়ে একজন পায়োনিয়ার ছিলেন যিনি এটার বিরোধিতা করেছেন। তারপর আস্তে আস্তে এটা বিরোধিতা করে, তাহলে আমরা ওখান থেকে আবার গল্পটা শুনি। আচ্ছা, তারপরে যেটা হলো যে বাবা সেই সময় মনে হয় 2 বছরের জন্য বহিষ্কৃত হয়েছিল ইউনিভার্সিটি থেকে। আর আন্দোলনও আস্তে আস্তে ঝিমিয়ে গেল। তারপরে 47-এর পরে 51 সালে আবার 1951-তে এসে বাবার গল্প অনুযায়ী যে এরকম উনি মনে হয় একদিন মধুর ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন, তো দেখলেন যে আমতলায় একটা সমাবেশ। কিসের সমাবেশ? বলছে যে ওরা পতাকা দিবস পালন করছে, ভাষার যে আন্দোলনের আমরা উদ্যোগ নিয়েছিলাম, কথা তুলেছিলাম, সেইটার বর্ষপূর্তি করছে। তো বাবা সেখানে গেলেন। সেখানে যাওয়া সবার সাথে কথাবার্তায় যেটা সবারই মনে ক্ষোভ যে আমরা একটা উদ্যোগ নিলাম, ভাষার বিষয়ে প্রতিবাদ করলাম, কিন্তু সেটার আর কোনো এগোলো না কেন? এটা কি তাহলে পিছিয়ে মানে আর কোনো মানে সাফল্যের মুখ দেখবো না, বা আমরা এটা নিয়ে কি আর কথা বলতে পারবো না? শেষ পর্যন্ত কি উর্দুটাই হয়ে যাবে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা? তো তখন বাবা বললেন যে আমরা কেন চুপ হয়ে যাব, আমরা এখন থেকে আবারও শুরু করতে পারি, সময় তো শেষ হয়ে যাচ্ছে না, আমরা চুপ করে কেন থাকবো? তো আমাদের একটা কমিটি গঠন করা দরকার এবং সম্মিলিতভাবে আমাদের এটার প্রতিবাদ কন্টিনিউ করতে হবে। তখন বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দুজন করে নিয়ে মনে হয় একটা কমিটি গঠন হলো। অন্যরা বললো উনি যেহেতু প্রস্তাবটা করেছে আপনাকে আমরা আমাদের আহ্বায়ক করতে চাই। তারপরে বাবাকে ওনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক করে একটা দল গঠন করা হলো। তারপরে সেখানে শুধু এটা যেন ছাত্রকেন্দ্রিক বা ইউনিভার্সিটি কেন্দ্রিক না হয়, সারা দেশে এটা ছড়িয়ে দিতে হবে, সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো। তো বাবার ওই লেখাতে আমরা দেখেছি যে বাবা তখন খুবই মানে সে কি ছিল যে আমি তো রাজনীতি করিনি, বা কিভাবে করে এক সংগঠক বা আহ্বায়ক হয়ে এত বড় একটা দায়িত্ব কিভাবে পালন করব। তো তখন কেউ একজন বুদ্ধি দিল যে একটা ডায়েরি মেনটেন করো, কি কি করতে চাও, কোথায় কোথায় যেতে চাও, একটা ডায়েরি মেনটেন করো। বাবা নাকি সত্যি একটা ডায়েরি মেনটেন করতো, সেখানে লেখা থাকতো কখন কোথায় কি করবে। তো সেইভাবে করে সারা দেশে বাবার ইন্টারভিউতে আমি শুনেছি সে নাকি তখন সারা দেশ বাংলাদেশ পুরোটা ঘুরেছে, বিভিন্ন স্কুল কলেজ এগুলোতে যে বাংলা ভাষা সম্পর্কে যে সাধারণ মানুষের তাদের কি চাওয়া আকাঙ্ক্ষা এগুলো নিজে শুনেছে এবং সবার মধ্যে এই জিনিসটা জাগ্রত করার জন্য কথা বলে এসছে। এর 1 বছর পরে 52 সালে তো 52 সালের এটা কত যে 20 ফেব্রুয়ারি হচ্ছে ডাকা হলো, হরতাল সারা দেশে হরতাল ডাকা হলো। সেইটা ভঙ্গ করার জন্য হরতালের পরিপ্রেক্ষিতে 144 ধারা ভঙ্গের। তো ততদিনে হচ্ছে মওলানা ভাসানী সহ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়ে গেছে। মওলানা ভাসানী ছিলেন সেটা সভাপতি, আরো অন্যান্য সব বিভিন্ন দল থেকে এরকম হয়ে একসাথে হলো। সেইটারই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে 144 ধারা ভাঙবে কি ভাঙবে না। সেটার যখন মিটিং হলো, সেই মিটিংয়ে 144 ধারা ভাঙার পক্ষে থাকলো মাত্র 4 জন, আর ভাঙবে না সেই পক্ষে থাকলো 11 জন। মানে 11 জন চাইলেন না যে 144 ধারা ভাঙতে, পক্ষের লোক বেশি ছিল। হ্যাঁ, আর ভাঙার পক্ষে ছিলেন 4 জন। 4 জনের মধ্যে ছিলেন সম্ভবত আমার বাবা, গোলাম মাওলা উনি একজন, আবুল কাশেম, আর হচ্ছে অলি আহাদ, নাকি আমি ভুল বলছি কিনা নাম, এরকম 4 জন ছিলেন। তো সেই 4 জন মিলে তখন ওনারা তো হলো যে তাহলে তো বেশি হয়ে যাচ্ছে, ওদিকে ভাঙবে না। তো তখন সেই সময় বাবা উঠে বলেছিল যে আমরা তাহলে কোনো সিদ্ধান্ত না নেই আজকে, যেহেতু আমাদের দুটো দল হয়ে গেছে, কেউ ভাঙতে চাইছে কেউ চাইছে না, আমরা সিদ্ধান্তটা না নিই, এই সিদ্ধান্তটা আমরা ছাত্রদের উপর জনতার উপর ছেড়ে দিই। আমরা কালকে সকালে এখানে সমবেত হই, ছাত্রদের সামনে আমরা একটা উত্থাপন করি যে আমরা 144টা ভাঙবো কি ভাঙবো না, জনগণ বা ছাত্ররা যেটাতে সাপোর্ট দিবে আমরা সেটাই করব। এবং পরদিন সকাল 9টায় আমতলায় সবাই একত্রিত হলো, ছাত্রসহ মানে সাধারণ মানুষও ছিল সেইখানে। বাবা উঠে মনে হয় একটা বক্তৃতা দিয়েছিলেন সেখানে, খুবই কম সময় পেয়েছিল বক্তৃতা দেওয়ার জন্য, 2 মিনিট মতো। 2 মিনিটেই উনি বলেছিলেন যে আমরা
আজকে যদি ১৪৪ ধারা না ভাঙি তাহলে আর কখনোই আমরা কোনো রকম প্রতিরোধ করতে পারবো না। সামনের প্রতিরোধগুলোও আমাদের কাছে প্রতিরোধ করা মানে দুর্লভ হয়ে যাবে, এটা করতে পারবো না। আমরা কি এটা চাই কি চাই না? আমরা কি আমাদের ভাষার জন্যে এইটা ভাঙতে চাই? জনগণ সব সমস্যারে এক মানে ছাত্ররা বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা ভাঙতে চাই। তো তখন ওই সিদ্ধান্ত হয় যে ১০ জন করে এটা বের হবে। বাবার কথাতে আমি ওটাও পড়েছিলাম যে ওটাও বাবার সিদ্ধান্ত না যে ১০ জন করে। সে বলে যে আমি বসে গল্প শুনছিলাম, অন্যরা বলছিল যে এটা কিভাবে এটা ভাঙা যায়, অন্যরা গল্প করছিল, বলে তাদের কাছ থেকে শুনে আমার এটা মনে হলো বিষয়টা খারাপ না, এটা বলা যায়। তো উনি তখন উঠে ওটা বললেন যে আমরা ১০ জন করে ছাত্ররা মিছিল করে বের হব। ওই ১০ জন ছাত্রের ইয়েতে মনে হয় ২ জন করে মেয়ে থাকারও সিদ্ধান্ত ছিল, কারণ তাদের চিন্তা ছিল যে আক্রমণ যদি করেও বা ধরেও যদি নিয়ে যায় মেয়েদেরকে তো ধরবে না, বা মেয়েরা থাকার কারণে আসতে সাহস পাবে না। কিন্তু প্রথম মনে হয় যখন ওই ১০ জন করে বের হচ্ছিল, প্রথম ২টা-৩টা দলকে ধরে নিয়ে নাকি গাজীপুরের জঙ্গলে রেখে আসছিল মানে ছত্রভঙ্গ করার জন্য। তারপরে তো মানে একে একে বের হতেই থাকলো ১০ জন করে, এবং সেখানে গুলি বর্ষণ হলো, গুলিতে তো মারা গেল, বাবারও সবাই ব্যস্ত হয়ে গেল। অনেক বড় ইতিহাস, এগুলো বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। ঢাকা মেডিকেলের দেয়াল ভেঙে দেওয়া হলো, সেই দেয়ালের ভিতর দিয়ে আসা যাওয়া, আহতদের নিয়ে প্রচুর আহত হয়েছিল, সেইগুলো নিয়ে শুরু হলো। তারপরে সন্ধ্যা বা রাতের দিকে মনে হয় আবার মিটিং হলো, কি করা যায় এতগুলো মানুষ। আমার বাবা শুনেছি যে ইমার্জেন্সির পিছনের সিঁড়িতে বসে খুব কান্নাকাটি করছিলেন যে আমি কেন এই ইয়েতে ওদেরকে এগিয়ে নিয়ে গেলাম ভাঙার জন্যে, এতগুলো মানুষ মারা গেল, এত মানুষ। তখন অন্য ছাত্ররা এসে বললো এটা কান্না করার সময় না, চলেন আমরা এটার প্রতিবাদে আবার দাঁড়াই। তখন সে আবার শক্তি পেল। তখন কি করা যায় সেটার সিদ্ধান্ত হলো যে পরের দিন জানাজা হবে, ২২শে ফেব্রুয়ারি জানাজা হবে। ২২শে ফেব্রুয়ারি জানাজা, আমার বাবা সবসময় এটা আমাদেরকে বলতো যে ২২শে ফেব্রুয়ারি না হলে ২১শে ফেব্রুয়ারি হতো না। ২২শে ফেব্রুয়ারির জানাজায় হাজার হাজার ছাত্রর পাশাপাশি জনতা, সাধারণ জনগণ যারা সেই জানাজায় অংশগ্রহণ করলেন। এবং এই জানাজা নাকি পড়েছিলেন খুব সাধারণ একজন মানুষ, যে একজন এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ, টুপি দাড়ি, ওনাকে দেখে বললেন যে আপনি আসেন, আপনি জানাজা পড়েন। তখন সে একজন সাধারণ মানুষ, সেও নাকি একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল যে কেন আমরা আমাদের ভাষার জন্যে এই ইয়েটা করব, আমার ভাষা। উনি ওই ভদ্রলোক বলেছিলেন যে কালকে যারা মারা গেছে তারা তো শহীদ, সেখান থেকে কিন্তু আমরা ভাষা শহীদটা পেয়েছিলাম। এমনিতে আমরা বলতে পারি যে ছাত্রদের ইয়েতে মারা গিয়েছে, কিন্তু উনি ওই ভদ্রলোক বলেছিলেন যে যারা মারা গিয়েছিলেন তারা শহীদ, তারা ভাষার জন্য শহীদ হয়েছে, এই ভাষার জন্য আমাদের সবাইকে এখন পথে নামতে হবে। এবং উনি জানাজাটা পড়েন। ওইখানেও মনে হয় আবার গোলাগুলি এবং ছত্রভঙ্গ করা হয়, আবারও মিছিল, ২২ তারিখে মিছিল নিয়ে বের হয়, সেই মিছিলটা একবার ছত্রভঙ্গ হয়, ২ ভাগে ভাগ হয়ে যায়, আবার একত্রিত হয়। ২২ তারিখেও ৫ জন মারা গিয়েছিল, মানে শুধু ২১ তারিখে কিন্তু যে মারা গিয়েছে তা না, ২২ তারিখেও মারা গিয়েছিল। তো বাবাকেও তো আমি সবসময় বলতে শুনেছি যে ২২ না হলে কখনো ২১ হতো না। ৫২ গল্প যখন আমি শুনি জয়া, আমার সবসময় গুজবাম্প হয়, এবং আমি সবসময় একটা ইচ্ছা যে আমি যদি টাইম ট্রাভেল করে ওই সময়টাতে যেতে পারতাম, দেখতে এবং পারতাম। তুমি যেটা বলেছিলে অনুষ্ঠানের শুরুতেই যে একদম ইতিহাসের অন্য আরেকটা সাইড যেটা আমরা জানি না। স্যার, আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে আজকে ছাত্র হিসেবে আপনার কাছে আমি অনেক কিছু জানতে চাইবো। এই যে ভাষা মতিনের ইতিহাসটা আমি জানলাম তার মেয়ের মুখ থেকে, আজকে ২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারিতে রূপকথার রাতের সুবাদে আমি ইতিহাসটা জানতে পারছি। আমার প্রজন্মের কেউ কিন্তু ইতিহাসটা এতদিন জেনে আসেনি, বা আমরা হয়তো ভাষা মতিনের নামটা সেভাবে ঠিক করিনি। তাহলে আপনার কেন মনে হয় যে ইতিহাস জানার ঘাটতিটা আসলে কেন? এটা কিন্তু আমরা একটি ধারা পরিক্রমা পাচ্ছি। আমরা মনে করি ২১শে ফেব্রুয়ারি মানে একদিনের ব্যাপার, তা কিন্তু নয়। এবং ৪৭-এর দেশভাগের আগে থেকে এই প্রশ্ন উঠছিল যে নতুন রাষ্ট্রের মানে রাষ্ট্রীয় কার্যক্রম চালানোর জন্য ভাষা কি হবে। এবং ৪৭ থেকে এই ৫২ পর্যন্ত এর মধ্যে প্রচুর আলোচনা হয়েছে যে বাংলাকে আমরা অন্য কোনো লিপি দিয়ে লিখতে পারি কিনা, রোমান লিপি দিয়ে বা উর্দু যে হরফ আছে সেগুলো দিয়ে আমরা লিখতে পারি কিনা। আর যেটি আপনার কথার মধ্যেও পরিষ্কার ছিল যে জিন্না সাহেব বুঝতেও পারেননি যে এত প্রতিবাদ হবে, তিনি কিন্তু শুনেছেন। শাসকরা কিন্তু কখনোই সাধারণ মানুষের কণ্ঠটা সরাসরি শুনতে পান না, তারও একটি নমুনা আমরা এখানেও দেখলাম। তার ধারণা ছিল এটা বুঝি মেনে নেবে সাধারণ মানুষ, কারণ যে জাতীয়তাবাদের ভিত্তিতে তখনকার ধারণায় পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হলো, সেখানে তার ধারণা ছিল উর্দু ছিল তখন মুসলমানদের একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। মানে মুসলমান পরিবারগুলোতে
তার পড়াশোনা, তার কথাবার্তা, বিশেষ করে অভিজাত পরিবারগুলোতে উর্দু ব্যবহার করা হতো। তার ধারণা ছিল যে পাকিস্তান যেহেতু একটা ইসলামী রাষ্ট্র, এখানে উর্দু কোনো ধরনের সংকট তৈরি করতে পারে না, উর্দু সবাই হয়তো মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম যে এখানকার যে বড় জনগোষ্ঠী, তারা তাদের যে সংখ্যায় বিপুলতা, শুধু তাই নয়, বিপুল জনগোষ্ঠীর পাশাপাশি এর যে একটা দীর্ঘ যে সাহিত্যের যে বিস্তার রয়েছে, দীর্ঘ পরিসর রয়েছে, তা কিন্তু তারা কখনোই মানে সরিয়ে রাখতে পারে না। ফলে তাদের সেই আন্দোলনের যৌক্তিকতা ছিল এই জায়গাটাতেও, যে আমাদের একটি সমৃদ্ধ ভাষা, পৃথিবীর সেরা সমৃদ্ধ ভাষাগুলোর একটি। আমরা কোনো ভাষাকেই সেরা বলতে চাই না, কিন্তু ধ্বনি পদ্ধতি অনুযায়ী বাংলা ভাষার যে সক্ষমতা, সেটা অনেক ভাষাকে এবং পৃথিবীর প্রায় সমস্ত ভাষাকেই সে পিছনে সরিয়ে দেয়। কারণ আমাদের ভাষায় আমরা প্রায় প্রতিটি ধ্বনি আমরা উচ্চারণ করতে পারি। আমাদের ধ্বনির বিন্যাস খুব সুবিন্যস্ত বর্ণমালাতে। আমি বলছি নানা দিক থেকে আমাদের ভাষা কিন্তু খুবই সমৃদ্ধ, এবং একই বিষয় প্রকাশের জন্য অনেক রকম শব্দ আছে। আর এই যে সাহিত্য চর্চার ভিতর দিয়ে এই ভাষার যে এক ধরনের সমৃদ্ধি ঘটে বা উৎকর্ষ লাভ হয়, সেটা বাংলা ভাষার ঘটেছে। ফলে এই আন্দোলন যদি না হতো, তাহলে ওই যে একটু আগে আমি বলছিলাম যে মুখের ভাষা আসলে কাটতে চাইনি, কিন্তু প্রকারান্তরে আসলে কিন্তু মুখের ভাষাটাই নষ্ট হয়ে যেত, আমরা কিন্তু আসলে হারাতাম। এবং আমার মানে আপনি তো স্যার বিষয়টি পরিষ্কার করলেন, তাহলে এই যে আপনি যেটি বললেন যে বাংলা ভাষা এত সমৃদ্ধ একটি ভাষা, এই ভাষার পেছনের যে ইতিহাস, আমি বিশ্বাস করি সঠিক ইতিহাসটা আরো বিস্তারিতভাবে আমাদের সকলের জানা প্রয়োজন। এই জানার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন এখনকার সময়ে এসে? প্রথম কথা হলো, আমরা আসলে ইতিহাসকে ব্যবহার করি, সেখান থেকে শিক্ষাও নিই না। সেখান থেকে আমরা যে ইতিহাসকে যে ধারণ করা, সেটা আসলে খুব আবেগে ধারণ করি, কাগজে কলমে তাকে আমরা ধারণ করি না। আমরা যদি দেখি যে কোনো আন্দোলন, যে কোনো, বাংলাদেশের কেন, পৃথিবীর ইতিহাসে আন্দোলনকে শাসক গোষ্ঠী তার নিজের কারণেই ব্যবহার করে। কিন্তু সাম্প্রতিক আন্দোলনেও আমরা দেখব এর কোনো ডকুমেন্টেশন হয় না, পুরোপুরি হয় না, কখনোই হয় না। আমি বলছি নিকটকালের ইতিহাস থেকেও আমরা পাবো না, দূরবর্তী ইতিহাস তো আরো মানে দূর কি বাত, মানে আরো কঠিন ব্যাপার তাকে সংগ্রহ করা। ইতিহাসটা কি মানে খুব প্রাচীন এটা বলতে চাচ্ছেন? ইতিহাস তো বরাবরই, বাংলা ভাষার ইতিহাসের কথা, ইতিহাসের সাথে তো একটা প্রাচীন একটা সম্পর্ক থাকেই। আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস এখনো পর্যন্ত অতি প্রাচীন বলে আমরা এর ইতিহাস খুঁজে পাবো না তা কিন্তু বলা যায় না। যেমন যারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন, তার পরম্পরায় নানা রকম ঘটনা প্রবাহ আমরা পাবো। যেমন রফিকুল ইসলাম লিখে গেছেন, সেই পরের দিন জানাজার ঘটনা আপনি বলছিলেন, যিনি ইমামতি করেন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছেন, যারা এমন করেছে তাদের বিচার রোজ হাসরে হবে, তাদের বিচার হবে, এবং তাদেরকে তিনি শহীদ বলে উল্লেখ করেছেন। আপনিও যেটি উল্লেখ করলেন, তাহলে দুইটা সূত্র মিলে যাচ্ছে। নানা সূত্র থেকে মিলিয়ে আসলে একটা ইতিহাস পুনর্গঠন হতে পারে। তবে ইতিহাসের সত্য বলে আসলে কিছু নেই। যারা ইতিহাস রচনা করে তার দিক থেকে ইতিহাসকে তার বয়ান তৈরি করে। ফলে আমরা যদি সম্মিলিত ইতিহাসকে একটি রূপ দিতে পারি, একটি একক রূপ দিতে পারি, একটি প্রামাণ্য রূপ দিতে পারি, আপাতভাবে প্রামাণ্য বলে নিচ্ছি আমরা, যদি আমরা গ্রহণ করতে পারি, রূপ দিতে পারি, সেটা আসলে আমাদের আগামী দিনের পথ চলার ক্ষেত্রে বা যে কোনো চিন্তা করার ক্ষেত্রে, যদি ভাষার প্রসঙ্গ বলি, ভাষানীতি তৈরি করার ক্ষেত্রেও আমাদের কিন্তু কাজে লাগতে পারে। না, ডেফিনেটলি। এবং বাংলা ভাষার সাহিত্য এবং সংস্কৃতি অনেক বছরের পুরনো, এতে কোনো সন্দেহ নেই। এখনকার সময় বাংলা ভাষার সাহিত্য এবং সংস্কৃতি আসলে আরো কিভাবে বৃদ্ধি পাচ্ছে বা আরো কিভাবে আন্তর্জাতিক মানে গিয়ে পৌঁছাচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের কি সেই রকম সাহিত্য কন্টেন্ট রবীন্দ্র নজরুলের সময় যেমনটা হতো, এখন কি সেভাবে তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি পেয়েছেন, এবং সেটা এই পর্ব থেকে, মানে ভারতবর্ষ থেকেই তাকে এই উপাধি দেয়া হয়েছে। কিন্তু নাও দেয়া হতো, তিনি তো আসলে বিশ্বকবি। তার লেখা ইংরেজি অনুবাদের মাধ্যমে পৌঁছে গেছে, তিনি নিজে অনুবাদের কাজটি মূলত করেছেন। কাজী নজরুল ইসলামের লেখা কি সেভাবে গেছে? যায়নি। যদি তার লেখা সেভাবে পৌঁছানো সম্ভব হতো, তাহলে আমরা দেখব যে উপনিবেশ বিরোধী লেখকদের মধ্যে, কবি সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে শক্তিমান লেখক খুব সম্ভবত আমাদের কাজী নজরুল ইসলাম। তাহলে যে কথাটি আমরা বলছি, আমরা বিদেশি সাহিত্য অনুবাদ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু আমাদের সাহিত্য আমরা অনুবাদের জন্য কোনো ধরনের ভূমিকা নেই না। ফলে আমাদের যে সাহিত্যের যে শক্তি আছে, অবিশ্বাস্য শক্তি, আমাদের কিন্তু অন্য ভাষার সাহিত্য দিয়ে বিচার করার দরকার হয় না। আমাদের সাহিত্যের যে উৎকর্ষ, আমি বলছি এর যে পথ চলা আছে, সেখান থেকেই এই সাহিত্যের একটা শক্তি অর্জন করেছে। অনেক ভাষাই কিন্তু খুব নবীন ভাষা। আমরা যদি দেখি ইউরোপের প্রচুর ভাষা আছে নবীন, কিন্তু সাহিত্য চর্চার মধ্য দিয়ে তারা কিন্তু এগিয়ে গেছে অনেকখানি, আপাতভাবে মনে হয়।
কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসকে বিবেচনায় নিয়ে আমাদের সাহিত্যকে যদি আমরা প্রচারের ব্যবস্থা করতে পারি, এবং মাধ্যম অবশ্যই প্রথমত ইংরেজি অনুবাদের মধ্য দিয়ে, তাহলে দেখব যে আমাদের সাহিত্যের যে শক্তি সেটা অন্য জায়গা থেকেও, মানে বাইরে থেকেও তারা স্বীকার করতে বাধ্য হবে যে বাংলা ভাষার সাহিত্য আসলে একটি সমৃদ্ধ রূপ রয়েছে। আমাদের সুকু আপা কিন্তু একজন নাট্য নির্মাতা। নাট্যনির্মাতা। তুমি একটু আপার থেকে এই যে সাহিত্য নিয়ে যখন কথা হচ্ছে একটু জেনে নাও যে নাটকে এবং আমাদের কন্টেন্ট আমরা বাংলা একটু জিজ্ঞেস বাংলার করে নাও। নাটকে এবং একজন নাট্যকার হিসেবে যদি বলেন, তাহলে নাটকের ক্ষেত্রে আপনি কতটুকু মানে অবদান রাখছেন, বা বাংলা ভাষা কিন্তু এখন বিকৃত হচ্ছে বহু নাটকে, সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? নাটকে বিকৃত হচ্ছে কিভাবে? আমরা কি শুদ্ধ ভাষায় বা শুদ্ধ চর্চাটা করছি সব জায়গায়? সেটা নাটকে কেন করতে হবে? না, আমি নাটকে একটা এক্সাম্পল দিলাম। না, নাটকে তো আমরা হচ্ছে ডায়ালগ বলি বা কথ্য ভাষাগুলা বা কোনো ক্যারেক্টার রিপ্লে করি, মানে এটা হচ্ছে অডিও ভিজুয়াল বা ওখানে স্টোরি টেলিং এর ব্যাপার থাকে। সেখানে তো আমাকে মানে চলিত ভাষা বা বইয়ের ভাষায় কথা বলতে হবে এমন না, ক্যারেক্টার তার ভাষাতেই কথা বলবে। আর নাটকের একার কেন দায় নিতে হবে ভাষার? মানে ভাষা সমৃদ্ধ করার দায় তো নাটকের একার না, বরং এটা সাহিত্যে হতে পারে। সাহিত্য, কবিতা, সেই সব জায়গাগুলো তো শুদ্ধ বাংলার চর্চা হতে পারে। নাটকে যেমন একজন আমি ক্যারেক্টার দেখাচ্ছি যে তার বাড়ি ময়মনসিংহ, সে যদি এখন শুদ্ধ করে কথা বলতে চায় সেটা খুবই হাস্যকর হবে, তাই না? হাস্যকর। আঞ্চলিক ভাষাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে অবশ্যই। না, শুধু আঞ্চলিক ভাষাও না, যদি শহরের কথাই বলি, ধরেন একটা মিডল ক্লাস ফ্যামিলির গল্প আমরা বলছি, সেই মিডল ক্লাস ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে আমি নিশ্চয়ই মানে বইয়ের মতো করে কথা বলি না আমার বাসায়। যখন আমি আমার বাসার ভিতরের গল্পটা দেখাচ্ছি, তখন কেন আমি বইয়ের ভাষায় কথা বলবো আমার ক্যারেক্টারগুলো? সেখানে বলার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এইটা কানে খটকা লাগে। যেমন এখন আমরা ইউটিউব, ফেসবুক বা অন্যান্য বিভিন্ন জায়গাগুলোতে যেমন দেখি কি বলে ইনফ্লুয়েন্সার বা সাধারণ রান্নার অনুষ্ঠানগুলোও দেখি, সেখানে যে বিকৃত ভাষায় বাংলা বলে সেটা শুনতে কানে লাগে। ঘি বলতে যে যখন গয় রশ্মি বলে তখন সেটা শুনতে কানে লাগে। বা যখন মানে কোথাও আলোচনা অনুষ্ঠান হচ্ছে কিংবা একটা উপস্থাপনা করছে, সুন্দর করে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে কথা বলছে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছে, কিন্তু তার ভিতরে আঞ্চলিকতা না, অশুদ্ধ উচ্চারণটা আসছে, সেটা নেওয়া কঠিন হয়। ভাষার বৈচিত্র্য আসলে এখানেই যে আঞ্চলিকতা, আপু যেটা বললেন যে আঞ্চলিকতার জায়গায় আমরা আঞ্চলিকতা ফুটিয়ে, তবে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের ভাষা বাইরে কিভাবে রিপ্রেজেন্ট করছে আমাদেরকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে আমাদের ভাষাটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এবং বিকৃতির সাথে কিন্তু আরো একটা বিষয় আসে যে ভাষা হারিয়ে যাচ্ছে, অনেক ভাষা। স্যারের কাছেই আমি প্রশ্নটা রাখবো। আমাদের হচ্ছে খাড়িয়া সম্প্রদায়, আদিবাসী একটি সম্প্রদায় আছেন, সেখানে একটি রিপোর্ট আমি দেখেছিলাম যে তারা দুজন বোন আছেন, একজন হচ্ছে ক্রিস্টিনা কেরকেট্টা এবং ভেরোনিকা কেরকেট্টা, এবং তারা দুই বোনই সেই তাদের ভাষাটায় কথা বলছেন। এবং তারা রিপোর্টে একটা পর্যায়ে বলেছিলেন যে আমার বোন যদি মরে যায় তাহলে তো আমি এই ভাষার কথা বলতে পারবো না, এবং আমি মারা গেলেও ভাষাটা হারিয়ে যাবে। তো আমাদের দায়বদ্ধতা তো সেখানে থেকেই যায়, আমরা ভাষাটাকে সংরক্ষণ কেন করছি না? বা বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, বা ভাষাতত্ত্ববিদরা আছেন, তারা কেন উদ্যোগ নিচ্ছে না এই ভাষাগুলো সংরক্ষণের জন্য? এটা আসলে একেবারে আবেগী কথা। একটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে কথাগুলো আমরা বলি পত্রিকায় বা আমরা নিজেরা বলে থাকি, একেবারে না, ভাষাবিজ্ঞান সম্মত এগুলো নয়। আমরা ভাষা ওই জাদুঘরে রাখার মতো আসলে সংরক্ষণ করে রাখতে পারি, আর কিচ্ছু না। ধরা যাক একটি প্রাণী হারিয়ে যাবে, তাকে আমরা কিছুটা সময় কৃত্রিমভাবে আর একটু দীর্ঘায়িত করতে পারি, কিন্তু হারিয়ে সে যাবেই। আসলে ভাষার ক্ষেত্রেও তাই, তাকে শেষ পর্যন্ত জাদুঘরে রাখার বাইরে তার কিন্তু আর কোনো কাজ থাকে না। আমরা বরং বলি যেটা, যে জনগণ যদি দুইজনও হয়, মানে যারা কথা বলে কোনো একটি বিশেষ ভাষায়, তারও অধিকার আছে তার ভাষা ব্যবহারের। অর্থাৎ শুধু কিন্তু পাঠ্যপুস্তকের ক্ষেত্রে না, সে যখন আদালতে দাঁড়াবে তার কথা বলার অধিকার আছে তার ওই ভাষাতেই। ফলে তার ভাষার ব্যবহারযোগ্যতা বাড়ানো আসলে সবচেয়ে জরুরি। আর ভাষার মৃত্যু যেমন খুব স্বাভাবিক, একই সঙ্গে কিন্তু ভাষার জন্মও হতে থাকে। ফলে আমাদের ভাষা মরে গেল, একটা ভাষায় যদি থাকে খারাপ তো হতো না আসলে, যদি আমরা চিন্তা করি সব ভাষা মরে গিয়ে একটাই থাকলো। যেমন ইংরেজির যে বিপুল বিস্তার, তার মধ্য দিয়ে কিন্তু শুধু বাংলা ভাষাই সংকটে আছে তা না, বা চিন্তা করে তা না। পৃথিবীর প্রত্যেকটি অন্যান্য ভাষা চিন্তা করে, ইংরেজির সাথে তো তারা পারছে না। এবং সত্যিকার অর্থে ইংরেজি আগামী 100 থেকে 200 বছরের মধ্যে এখন তো প্রভাব বিস্তারকারী, একেবারে দুর্দান্ত রূপে অন্যান্য ভাষাগুলোকে প্রায় পাশ কাটিয়ে এসে অবস্থান করবে। ফলে আমাদের যদি এখন এর বাইরে কৃত্রিম কোনো ভাষা আমরা তৈরি করার চেষ্টা করি, আসলে সেটা সফল করা কঠিন। এর আগে হয়েছে একটা এসপারেন্তো ভাষা নামে, যে আমরা এই ভাষাটাই ব্যবহার করব,
আবার সারা পৃথিবীর একটি কমন ভাষা হবে, সেটি হলো এসপারেন্তো, কিন্তু সেটা কিন্তু সফল হয়নি। কিছু সাহিত্য চর্চা হয়েছে, সহজ করার জন্য ভাষাটাকে খুব সহজ করার চেষ্টা করা হয়েছে। যেমন আমরা বলছিলাম যে আপনি উল্লেখ করছিলেন যে বাংলা তো অনেক কঠিন কিনা, না কঠিন না, ভাষার সহজ কঠিন বলে কিছু নাই। যেমন এসপারেন্তো ভাষায় ক্যাট লেখা হয় কে দিয়ে, KAT, কেন? সি দিয়ে তো আর কয়ের উচ্চারণ সবসময় নাও হতে পারে। তা ফলে আমাদের কাছেই তো আমরা ক্যাট কে দিয়ে ক্যাট লিখতে গেলে আমাদের অস্বস্তি লাগবে, যেহেতু ইংরেজি ভাষার মধ্য দিয়ে আমরা ক্যাটের সঙ্গে পরিচিত। বানানের এই ব্যাপারটাতে একটু আমি আসি, যেহেতু উঠলো যে ইংরেজি ভাষায় আমরা দেখি কে দিয়ে সি দিয়ে ক্যাট লেখা হচ্ছে, কিন্তু আমাদের বানানে আমি শহীদের রস্যই দিলাম না দীর্ঘই দিলাম, এটা একটা কনফিউশন। গরুটা কিভাবে লিখলাম, এটা একটা কনফিউশন। এরকম বহু রকম বানানজনিত কনফিউশন রয়েছে। আপনি কি মনে করেন যে বানানটা কি আসলে স্যার আমাদের একটা বিশেষ প্রতিষ্ঠান আমাদের উপর চাপিয়ে দেয়, নাকি এটা নিয়ে তারা শুধু শুধু দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে? আপনার কি মতামত এটা নিয়ে? প্রথম কথা, বাংলাদেশে সরকারি বেসরকারি সব পর্যায়ে আমরা প্রায় মেনে নিয়েছি যে বাংলা একাডেমির বানানকে আমরা অনুসরণ করব। আর এর আরেকটা উদ্যোগ ছিল, বাংলা একাডেমি 1992-93 সালে এই কাজটি করে। এর আগে 1988 সালে পাঠ্যপুস্তক বোর্ড, আমাদের জাতীয় পাঠ্যপুস্তক ও কারিকুলাম যে বোর্ড আছে, তারা পাঠ্যপুস্তকে একটি সমন্বিত বানান রাখার জন্য তারা একটা মিটিং করেছিল কয়েকদিন ব্যাপী। সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বানানের রূপটা কেমন হওয়া দরকার, এবং পরবর্তী সময়ে 92 সালে, মানে এই ঘটনার প্রায় 4-5 বছর পরে, বাংলা একাডেমিও প্রায় একই রকম নীতির মধ্য দিয়ে বানানের যে নিয়ম বা পুস্তিকা তারা প্রণয়ন করে। তাহলে আমরা কিন্তু একটি সংস্থাকে মেনে নিচ্ছি, তাহলে ওই সংস্থার ভুলটা কোন জায়গায় হচ্ছে? যাদেরকে দিয়ে এই কাজটি করাচ্ছেন তারা বানানের পরম্পরা বা ইতিহাসকে অগ্রাহ্য করছেন। খেয়াল করবেন, এমনভাবে বাজারে বইগুলো চালু আছে যে বাংলা বানানের নিয়ম এবং সবার ধারণা যে যত নিয়ম পড়বে সে তত বানানে ভালো করবে, একটুও না। বানানটা সম্পূর্ণ হলো আমরা চোখে দেখি, সবসময় একটা বানান দেখলে সে সেই বানানেই লিখবে। আজকে সকাল বানান কেউ ভুল করে না, ওখানে তালবসাও দেয় না, মূর্ধন্যসাও দেয় না, সকাল লেখে দন্তস দিয়ে। এর কারণটা কি? এর বিকল্প বানান আমরা কখনো চোখে দেখিনি। যখনই আমরা বিকল্প বানান দেখব তখনই আমাদের দ্বিধা তৈরি হয়। ফলে বানান কি কোনো নিয়ম মেনে চলে? বাস্তবে বানান নিয়ম মেনে চলে না, ধ্বনিগুলোর মধ্যে কিছু নিয়ম বা সূত্র কাজ করে। তাহলে বানানের ক্ষেত্রে, মানে ঈদ বানানে আমরা কোনটা দিয়ে লিখবো? সবসময় দীর্ঘইকার দিয়ে লিখতাম। যখনই আমরা নিয়মের সাথে তাকে আনতে চাইলাম তখনই কিন্তু সংকট তৈরি হলো। কি নিয়ম? যে বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা দীর্ঘ ই, দীর্ঘ উ, এরকম আরো কিছু বর্ণ ব্যবহার করব না। এই কাজ করতে গেলে একটা দুইটা না, হাজার হাজার শব্দের বানান পরিবর্তন হয়ে যাচ্ছে, ফলে ভুল তো হবেই এবং বিকল্প তো তৈরি হবেই। বিকল্পকে তৈরি করতে দিতে নেই। এবং ওই যে বললাম, আমাদের ধারণা বানান চলে বুঝি নিয়ম দিয়ে, তাহলে আমরা নিয়মের মধ্যে নেওয়ার চেষ্টা করি, এটাই সংকটটা তৈরি করে। বানানের পরম্পরাকে বিবেচনা করা উচিত। বানান যা চলছে চলতে দাও, কোনো সংকট নাই। কেউ কিন্তু শহীদ বানানে কেন হ্রস্বইকার হবে, কেন দীর্ঘইকার হবে তা না, সবসময় দীর্ঘইকার দিয়ে আমরা লিখতাম। শ্রেণী বানানে দীর্ঘইকার দিয়ে লিখতাম, ঈদ বানানে দীর্ঘইকার দিয়ে লিখতাম, নানা রকম যুক্তি আরোপ করে এটা বিদেশি শব্দ, এটা সংস্কৃতের বিকল্প বানান আছে খুঁজে বের করে আর কি। সংস্কৃতে প্রায় সব ক্ষেত্রেই শ্রেণী বানান দীর্ঘইকার পাওয়া যায়, কিছু বিকল্প আছে হ্রস্বইকার। মানে বিকল্প খুঁজে বের করে আমাদের মধ্যে আমরা নিয়মের মধ্যে এনে বিকল্প যখন দেই তখন আসলে সংকটটা তৈরি হয়। ফলে বানানের সংকটটা আসলে পণ্ডিতি, এগুলো তর্ক, এবং এর সবচেয়ে ভালো সমাধান হলো অভিধান দেখে নাও, বানান নিয়ে যাতে কোনো দ্বিধা না থাকে। কোনো নিয়মের পুস্তিকা বা পুস্তক প্রণয়ন করা ঠিক না। এমনকি বাংলা একাডেমিকেও সতর্ক করা উচিত, প্রমিত বাংলা বানানের নিয়ম এই উদ্ধৃতি দিয়ে, মানে এই নাম দিয়ে তারা যাতে কোনো পুস্তিকা বের না করে। সাধারণ মানুষের ওই ধারণাই হয়ে যায় বানান বুঝি নিয়ম দিয়ে চলে। তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য আপনার কি উপদেশ থাকবে? আমরা বানানের জন্য কি ফলো করব? অবশ্যই অভিধান এবং বাংলা একাডেমি যদি কোনো ভুলও করে থাকে আমাদের তাই মান্য করতে হবে, কারণ আমরা একরূপ বানান চাই। আর আসলে বানান নিয়ে কোনো সংকটই থাকবে না। আমাদের যে প্রযুক্তি বর্তমানে, আমাদের যদি সেগুলোকে আমরা কাজ করতে পারি, যখন কেউ আমরা টাইপ করব বা লিখে ফেলবো তখন আমাকে দেখাবে যে এই বানানগুলো ভুল। বানান কিন্তু বড় সংকট নয়, যে আমার প্রযুক্তি আমাকে দেখিয়ে দিবে এই বানানগুলো ভুল। এমনকি আমরা উচ্চারণ নিয়ে নানা রকম কথা বলি, আমাদের যে উচ্চারণে যে নানা রকম আমরা চিন্তা করি কেমন হবে উচ্চারণ। বাংলা একাডেমি আইপিএ তে অভিধানের মধ্যে উচ্চারণ দেখিয়েছে। আইপিএ কিন্তু একটু বিশেষ দক্ষতার ব্যাপার, সবাই পারবে না। ইংরেজি জানলে আইপিএ জানা যায় না, ফলে একটা শব্দের, বাংলা শব্দের উচ্চারণ আইপিএ তে দিলে সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাহলে কি বাংলা শব্দের উচ্চারণ বাংলাতে দিলে হবে? বাংলা একাডেমি দিয়েছে পরে যে সকাল, যেহেতু তালবস্বয়ের মতো উচ্চারণ, তালবস্ব দিয়ে সকাল লিখছে, কিন্তু ভাষা ব্যবহারকারীর কাছে কিন্তু এটা কোনো তাৎপর্যই বহন করে না।
সে দন্ত স দিয়ে লিখে তালবসায় উচ্চারণ করে, অভিধান দেখে এভাবে উচ্চারণ তার পক্ষে বোঝা কঠিন। তাহলে সহজ সমাধান কি? সহজ সমাধান অ্যাপস জাতীয় যদি কিছু থাকে, ডিকশনারি আমরা ক্লিক করব, শব্দটা পেয়ে যাব, কানে শুনতে পাবো। শব্দটার যদি বিকল্প উচ্চারণ থাকে তাও আমরা শুনে নিতে পারবো যে এটার আরেকটি বিকল্প উচ্চারণ হতে পারে। আর আমাদের এখানে পূর্ব বাংলার তো উচ্চারণই তৈরি হয়নি, আমাদের এখানে উচ্চারণ অভিধান এখনো পর্যন্ত আমরা আমাদের এখানকার উচ্চারণকে প্রাধান্য দিয়ে তৈরি করতে পারিনি। আমাদের যারা উচ্চারণ শেখান, যারা উচ্চারণ অভিধান অনুসরণ করেন, তারা প্রচুর সংখ্যক শব্দে দেখব আমরা যে তারা আমাদের উচ্চারণকে অগ্রাহ্য করে অন্যরকম উচ্চারণ করছেন। আমি বলছি দন্তস্ব থাকলেই দন্তস্বয়ের উচ্চারণ হবে সবসময়, তাও না। তালবস্য থাকলে তালবস্যের উচ্চারণ হতেই হবে, তাও কিন্তু না। মানে এক দন্তস্ব কয়েক রকম উচ্চারণ হতে পারে, এক তালবস্যও একাধিক উচ্চারণ হতে পারে। তার উপরে বড় কথা হলো যে আমরা বলছি ম ফলা থাকলে নাসিক উচ্চারণ হবে, যেমন স্মরণ, তাকে আমরা স্মরণ করি, শ্মশান, কিন্তু আমাদের এই বাংলার উচ্চারণে কিন্তু স্মরণে কখনো আমরা নাসিক উচ্চারণ করি না। হ্যাঁ, আমি বলছি আমাদের উচ্চারণ যে আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা তৈরি করতে পারিনি। আমাদের প্রমিত উচ্চারণকে, আমাদের এত বৃহৎ জনগোষ্ঠী বাংলাদেশের, সেই ভিত্তিতে আমাদের উচ্চারণের যে ধরন, যে সূত্র, তার বাইরে আমাদের বাস্তব যে প্রয়োগ, সেখান থেকে আসলে সেই ডিজিটাল অভিধানে তার প্রয়োগ থাকা দরকার বলে মনে করি। তাহলে উচ্চারণ নিয়েও আমাদের দ্বিধা সংকট একটু কমবে। ভাষা নিয়ে আমরা অনেকটা কথা বললাম এবং আমার মনে হয় যে এইভাবে আলোচনা করলে আমার মনে হয় ভাষার যে আরো যত কনফিউশন আছে এগুলো আস্তে আস্তে আরো দূর হবে। আপু, এবার একটু আপনার কাজের প্রসঙ্গে আসি। আমি আসতে যাচ্ছিলাম। জয়া বলছে জয়া শুনতে চাচ্ছে, তো জয়া তুমি শুনে নাও, আমিও শুনি সাথে। কাজ ভাষা নিয়ে তো গল্প হবেই। যদি বলি বর্তমান ব্যস্ততা বা বর্তমান কাজ কি নিয়ে হচ্ছে? আমি তো লেখালেখি সবসময় করি, নাটক যেগুলো লিখি সেটা তো চলছেই। প্যারালালি হচ্ছে আমরা একটা ছবি করা শুরু করেছিলাম 2023-এ, তো সেটা এই নানা রকম ইয়ের কারণে ওটা একটু ডিলে হয়ে গেল। লাল মিয়া SM সুলতানকে নিয়ে যে ছবিটা, সেই ছবিটার কাজই চলছে, ওটার স্ক্রিপ্ট হয়ে গেছে, হয়তো আমরা অল্প কিছু দিনের মধ্যেই শুটিংটা শুরু করব, এই বছরের মধ্যেই শেষ করতে চাই। যদিও আমাদের উদ্দেশ্য ছিল SM সুলতানের 100 বছরের, এই 2024 ছিল 100 বছর ওনার, সেই সময় এটাকে রিলিজ করা, তো হয়ে উঠলো না, 25-এই সেটা রিলিজ করতে চাই। আচ্ছা, অনেক ধরনের কাজ করা হয়, যদি জিজ্ঞেস করি কোন ধরনের বা কোন কনসেপ্টে কাজ করতে বেশি ভালো লাগে? না, অনেক ধরনের কাজ তো আমি করি না, আমি শুধু নাটক লিখি। শিশুদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করেন? সেটাও করি, হ্যাঁ। শিশুদের নিয়ে শুধু কাজ নয়, শিশুদের সাথে থাকতেও আমার ভালো লাগে। এবং স্যার, আবারও ঘুরে ফিরে ওই ভাষার প্রসঙ্গে আমরা আসব, তার আগে একটু আপার থেকে জেনে নিতে চাই, একজন নারী নির্মাতা হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি বহু বছর ধরে কাজ করছেন, অনেক আমি জানি যে আপনার এই ক্যারিয়ারে আসতে অবশ্যই অনেক সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছে। একদম আসার শুরুর গল্পটাকে একটু ছোট্ট করে বলা যায়, নির্মাণে কি করে আসা? প্রথম আপত্তি হচ্ছে আমি নারী নির্মাতা হিসেবে এখানে আসিনি। নারী বলে আলাদা করে আমার জন্য কোনো ক্যাটাগরিও তৈরি করে দেওয়া হয়নি যে এখানে নারী নির্মাতার নাটক যাবে, এরকম কোনো কিছু না। অন্য সব ছেলেদের সাথে বা ছেলে ডিরেক্টররা বা সকল ডিরেক্টররা যেভাবে করে কাজ করে ঠিক সেভাবেই আমি কাজ করেছি। যে সকল প্রতিবন্ধকতা ছেলে ডিরেক্টররা ফেস করে, আমাকে সেম প্রতিবন্ধকতাই ফেস করতে হয়েছে, তার বাইরে বাড়তি কোনো প্রতিবন্ধকতা আমি ফেস করিনি। মেয়ে হিসেবে কোনো প্রতিবন্ধকতা আমি কখনো ফেস করিনি, মানে আমার টিমে অন্তত করিনি। আমার ধারণা এখানে মেয়েরা যারা কাজ করে, যেই মেয়েগুলো আমার মতো আরও যারা যারা ডিরেকশনে কাজ করছে বা পিছনে কাজ করছে, আলাদা করে নারী নির্মাতা বলে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয় বলে আমার মনে হয় না। সংসার এবং কাজের এই দুটোর ব্যালেন্সটা কিভাবে করেন? আচ্ছা, সেটাও সংসার ব্যালেন্স, সংসার যে শুধুই একটা মেয়েকে সংসার করতে হবে এই ধারণার মধ্যেও আসলে আমরা নাই। যেমন আমি আতিক, আমরা অনেক মানে মিলেমিশেই ব্যাপারটা করি। যখন আমার শুটিং থাকে, আতিক যেমন বাসায় থাকে, আতিক কিন্তু রান্না বান্নাও করে, বাচ্চাদেরকে দেখে। আবার যখন আতিক বাইরে যাচ্ছে তখন আমি দেখছি। সো আলাদা করে আমি মেয়ে, আমাকেই সব সময় রান্না করতে হবে, সবটা গুছিয়ে নিয়ে বের হতে হবে, এই জিনিসটা আমার পরিবারে আসলে নাই। কিন্তু আমাদের সমাজ কিন্তু এখনো পরিবর্তন হয়নি, যে কারণে আপনি আলাদা করেই বললেন যে আতিক রান্না করে, মানে এই ধরনের বাক্য থেকে বোঝা যায় আমাদের সমাজ কিন্তু এখনো পর্যন্ত যায়নি আমাদের লক্ষ্যমাত্রায়, তবে যাচ্ছে এটা। এবং যত দ্রুত যাবে ততই আমাদের জন্য মঙ্গল। এবং কথা প্রসঙ্গে কিন্তু চলে আসে, স্যার কি রান্না বান্না করা হয়? না, এই প্রসঙ্গ এখানে একেবারে অবান্তর আর কি। তবে এটা পছন্দ অপছন্দের জায়গা থেকে বলা যায়, কেউ হয়তো কোনো পুরুষ বা ছেলে তারা রান্না করতে পছন্দই করে, বা একটা খাবার খেয়ে তারা বোঝার চেষ্টা করে এখানে কোন কোন উপাদান আছে।
আমি বলছি এটা একেবারে সম্মিলিত হবে, আমি বললাম একেবারে ব্যক্তিকেন্দ্রিকের উত্তর হয়তো খুব বেশি প্রয়োজনীয় নয়। স্যার আপনি একটু আগে, আমি আবারও আমাদের আজকের প্রসঙ্গে ফিরে আসি, এটা আমার খুব জানতে ইচ্ছা হলো। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের ডিজিটাল প্রযুক্তি একটা সমাধান হতে পারে, যেটাতে করে আমরা ওই ভাষাজনিত সমস্যাগুলোর একটা সমাধানে আসতে পারি। আপনি কি আমাদেরকে এরকম কোনো উদাহরণ দিতে পারেন যে এই প্রযুক্তিটা ব্যবহার করলে হয়তোবা আমরা এই সমস্যাটা সমাধান এভাবে করতে পারি, বা নতুন কোনো প্রযুক্তি তৈরি করা যায় অন্য কোনো ভাষার আদলে, এরকম কি কোনো উদাহরণ আছে কিনা? যেমন বহুল ব্যবহৃত যে কেমব্রিজ ডিকশনারি এখন মোবাইলে নামিয়ে রাখা যায়, এবং সেখানে আমরা ক্লিক করেই একটি শব্দের আমেরিকান উচ্চারণ বা ব্রিটিশ উচ্চারণ আমরা শুনতে পাচ্ছি। একইভাবে ধরা যাক, আমরা যদি ধরে নেই আপাতভাবে প্রাথমিকভাবে এখানে বসে যে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উচ্চারণ আলাদা কোনো কোনো জায়গায়, তাহলে যদি আমরা একইভাবে এই কাজ করি যে এই বাংলায় এরকম ওই বাংলায় এরকম, যদি আমাদের করতেই যদি হয়, তবে আমি মনে করি পশ্চিম বাংলার বেশিরভাগ পণ্ডিত তাই মনে করেন যে বাংলাদেশকে তারা অনুসরণ করতে আপত্তি নাই, যেহেতু এবং তারা চায় যে বাংলা ভাষার যে কোনো কাজে বাংলাদেশি নেতৃত্ব দিক। ফলে আমাদের কিন্তু বিকল্প উচ্চারণ রাখারও আসলে দরকার হচ্ছে না আমি মনে করি। তো এটাই তো একটা নমুনা যেটা বহু আগে থেকে আমরা পাচ্ছি, যে মোবাইল তো মানে সব সময় হাতের কাছে থাকে, মুহূর্তের মধ্যে যে কোনো শব্দের বানান উচ্চারণ দেখে নেওয়ার মতো সুযোগ রয়েছে। তবে প্রযুক্তি যেমন মানে সুবিধা এনে দিচ্ছে, সংকটও তৈরি করছে। সংকট কেমন? আমরা ভর্তি পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখছি যে লিখিত যে প্রশ্নের উত্তরের ভাষা মনে হয় যেন যান্ত্রিক ভাষা, মানুষ লিখছে তা কিন্তু মনে হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু হয় অনুবাদ করে পড়ছে, নইলে এমন এমন ভাষা পড়ছে যেটা আসলেই যন্ত্রের ভাষা, তাকে প্রভাবিত করছে। যেহেতু সাহিত্যের মধ্য দিয়ে তারা যাচ্ছে না, আগেরকার দিনে যেমন সাহিত্য চর্চা ছিল, বা যেটি আপনিও বললেন যে চিঠি লেখার একটা চল ছিল, এখনো চিঠি লেখে, কিন্তু সেটা বিশেষ একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়, উপহারের মতো হয়তোবা, কিন্তু আগে ছিল নিত্যদিনের প্রয়োজন, দৈনন্দিন ব্যাপার। তার ফলে যে ভাষাটা সে যাপন করে লেখার ক্ষেত্রে কিন্তু সেই ভাষা সে পাচ্ছে না, মানে সে গ্রহণ করছে যেমন প্রযুক্তির মধ্য দিয়ে যে ভাষা, আজকে দেখছি পরীক্ষার খাতার মধ্যেও তার ভাষাটা তেমনই হচ্ছে। একটা অনুবাদ দিলে পরিবর্তনটা হচ্ছে, যেমন আমার বাচ্চাদের বাংলা যে আমি শুনি, ভাষা চলমান পরিবর্তন হবে, আমার বাচ্চারা যেই ভাষাটা বলে সেটাই অনুবাদ, এবং আমাদের কাছ থেকে শোনা দুইটা মিলে একটা খিচুড়ি ভাষায় বলে ওরা কথা। যদি একটা আমরা অংশ দিয়ে দেই ইংরেজি, সেটা আগের প্রজন্ম যেভাবে অনুবাদ করবে, এখন যারা আছে সেভাবে অনুবাদ করবে না। যেমন একটা নমুনা দিই, আমাদের মুখের কথার মধ্যে কিন্তু পাল্টে যাচ্ছে। আমরা বলি ব্যাকরণের সূত্র দিয়ে যে বহু বচনবাচক শব্দ দুইবার হয় না, সব দিয়ে আবার গুলো হয় না, যেমন সব বইগুলো, তা তো বলা যায় না। ইংরেজির একটা প্রভাব আছে, অগ্রাহ্য করার উপায় নেই। আবার যদি বলি যে আমি হচ্ছি, এখনকার ছেলে মেয়ে প্রায়ই হচ্ছি, হয়, মানে যেটা এম ইজ আর দিয়ে প্রকাশ, বাংলার ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে থাকি প্রচুর পরিমাণে। এটা হলো আরেকটা ভাষার প্রভাব। আমি বলছি যে যন্ত্র আমাদেরকে আসলে এক অর্থে যন্ত্রণাও দিয়েছে। সেখানে যত বাংলা ভাষার মানুষ সরাসরি কাজ করতে পারবে এইসব প্রযুক্তির মধ্য দিয়ে, এবং এই কাজের মধ্যে যত বেশি ভাষা দক্ষ মানুষ যুক্ত হবে এই প্রযুক্তির সাথে, ভাষার সমন্বয়ের কাজটি তত সুসমন্বিত হবে বা স্মুথ হবে বলে মনে করি। এবং প্রযুক্তি তো আপনি বললেন স্যার খুব সহজ একটি, মানে কেমব্রিজ ডিকশনারি অলরেডি একটা উদাহরণ আমাদের সামনে রয়েছে, আরো অনেক আছে। তো এতদিন হয়ে যাওয়ার পরেও আসলে আমরা সেরকম কিছু পাচ্ছি না যেটা আমাদের জন্য। তো বাংলা একাডেমির গবেষণা কি আসলে এক্ষেত্রে সঠিক কাজ করছে না, বা যতটুকু দরকার ততটুকু করছে না? আপনি কি মনে করেন, এবং আপনি যদি এটাও যুক্ত করতে চান যে তাদের আসলে কি করা উচিত, আপনি যদি একটু বলে দিতেন। এই জেনারেশন বাচ্চাদের কথাই যেহেতু আসছিল, তাদেরকে সাহিত্যমুখী করার জন্য কি করা যেতে পারে? সাহিত্যমুখী করার জন্য আমার মনে হয় যে আমি প্রযুক্তির ব্যাপারে একটু বলি। বাংলা একাডেমি কতটুকু করতে পারে তার একটা আওতা আছে, যেহেতু এর সাথে প্রযুক্তির সম্পর্ক, সেটা বাংলা একাডেমি একা কখনোই পারবে না। বাংলাদেশের সরকারি উদ্যোগে যে কম্পিউটার কাউন্সিল, তার উদ্যোগে নানা রকম কাজ চলছে, যদিও ধীরে ধীরে চলছে, কিন্তু অনেকখানি কাজ হয়েছে বা হচ্ছে। যে ধরা যাক যে আমরা ইউনিকোড ফন্টকে আরেক রকম ফন্টে রূপান্তর করব, বা ফন্টের রূপান্তরে কিন্তু সংকট হয়, নানা রকম সংকট হয়, ফন্ট ভেঙে যায়, অন্যান্য সংকট হয়, এগুলো আস্তে আস্তে কাজ করা হচ্ছে। বা আমরা যে বলবো মুখে আর লেখা হয়ে যাবে, কাজ হচ্ছে, কিন্তু অনেকখানি এগিয়েছে। অনেকে জানে না, মোবাইল ব্যবহার করে এখনো আমাদের মতো পুরাতন দিনে মানুষরা টিপে টিপে হয়তো লেখার চেষ্টা করে ধীরে ধীরে, কিন্তু মুখে বলেও কিন্তু সেটা টাইপ করা সম্ভব। আমি বলছি নানা রকম ব্যাপার আছে ভাষার মধ্যে। তো ফলে শুধু অভিধানের চিন্তা করলে বাংলা একাডেমির অভিধান তো আপাতভাবে
খুব সহজলভ্য করে দেওয়া উচিত, এতখানি না হলেও। আমরা পিডিএফ কপি যেভাবে সংরক্ষণ করি মোবাইলে, বাংলা একাডেমির অভিধানও করা যায়, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে উল্টিয়ে দেখতে হয়। একটা শব্দ আমরা লিখবো, সাথে সাথে সেটা বেরিয়ে আসবে, এর চেয়ে তো ভালো আর কোনো উপায় ছিল না। আবার আমরা একটা যখন বই করি, কাগজের বই, তার কিন্তু একটা সক্ষমতা আছে, মনে করার কারণ নেই যে এই অভিধানে বাংলা ভাষার সমস্ত শব্দ আছে। বাংলা ভাষার ওখানে 5 ভাগের 1 ভাগ শব্দও নেই, আর ক্রিয়াপদের নানা রকম রূপ বৈচিত্র্য ধরলে 10 ভাগের 1 ভাগও নেই একটা অভিধানে। কিন্তু যখন আমরা এই ডিজিটাল অভিধানের কথা বলবো, তখন কিন্তু অনেক বেশি শব্দ সংযোজনের একটা সুযোগ আছে, সীমাবদ্ধতা থাকবে না। কিন্তু শব্দগুলো খুঁজবো কি করে আমরা? শুধু এই কাজটা সহজ করে দিলেই হলো যে আমরা সার্চ দেব, শব্দটা বেরিয়ে আসবে। বাংলা একাডেমি অন্তত বানান নিয়ে যেহেতু তাদের প্রধান দায় রয়েছে, যখনই বানান সংকট আমরা অভিযোগ করি বাংলা একাডেমিকে, ফলে এইটুকু কাজ কিন্তু তারা চেষ্টা করতে পারে। আপনার কি মনে হয় যে বাংলা একাডেমি বানানের বিকল্প রীতি সংযোজনে যতটা মনোযোগী, ততটা এইরকম গবেষণার কাজে মনোযোগী ততটা নয়? যদি হতো তাহলে আজকে হয়তো আমরা একটা সমাধান পেয়ে যেতাম। তোমাদের এটা কি আপনার মনে হয়? প্রথম কথা, বাংলা একাডেমিকে সারা দেশের মানুষ কিভাবে চেনে বই মেলা দিয়ে চেনে, এবং বই মেলার মধ্যেই সংকট, বই মেলা নিয়েই পত্রিকার নানা খবর বা অন্যান্য মিডিয়াগুলোতে খবর হয়। বাংলা একাডেমির গবেষণা কাজ যারা যারা বিভিন্ন সময় এসেছেন মহাপরিচালক হিসেবে, একটু একটু করে তারা করেছেন, একেবারে করেননি এটা বলা যাবে না। কিন্তু আমি বলছি যে বাংলা একাডেমিকে যতটুকু মানে কার্যকর করা সম্ভব ছিল, আমরা বাইরে থেকে হয়তো বলছি, ভিতর থেকে নিশ্চয়ই কোনো সংকট আছে, সেগুলোকে আমরা বাইরে থেকে আসলে বিবেচনা করতে পারবো না। আমরা শুধু কিছু প্রস্তাব বা চিন্তার কথা বলতে পারি। আর বানানের বিকল্পের কথা বলছেন, এটা কি বাংলা একাডেমি তৈরি করলো কিনা? আমরা প্রতিষ্ঠানকে দায়ী করি, কিন্তু যারা কাজ করছে ওর সাথে দায়ী তো আসলে তাদের। আমি তো এটাই বললাম যে বাংলা বানানের পরম্পরা তারা আসলে গ্রহণ করছেন না। যে বাংলা বানানের বড় একটা সংস্কার হয়েছে 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগ্রহ ছিল। তা তিনি বলেছেন যে একটা প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া জরুরি। কেন? একটা বানানের অনেক রকম বিকল্প আমরা দেখতে পাচ্ছি, কোন বানানটি আমরা ব্যবহার করব, উচ্চারণ আর বানান কিন্তু আলাদা, মানে কোন বানানটি আমরা ব্যবহার করব, এর জন্য আমাদের একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত দরকার। এই জায়গা থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানানের কাজটি হয়েছিল, এবং তখন কিছু বিধি তৈরি করা হয়েছিল কেন এটা আমরা করছি। এখন এরপরে দেখবো আমরা বাংলা একাডেমি সরাসরি ওই নিয়মই সুপারিশ করছে। বাংলা একাডেমির কাজ বা বানানের পণ্ডিতদের কাজ কিন্তু বিকল্প সুপারিশ করা নয়, বানানের নিয়ম প্রস্তাব করা নয়। যখন বিকল্প তৈরি হবে সাধারণ মানুষের ব্যবহারে, তখন কোনটি ব্যবহার করবে সেটি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা, এর বাইরে আসলে কোনো কাজ ছিল না। কিন্তু ওই যে বিকল্প আসলে আমরাই তো আসলে তৈরি করে দিয়ে এখন সমস্যা বাড়িয়েছি, ফলে তর্ক উঠছে। শুকু আপার কাছে যাব। বাংলা একাডেমি তো স্যার বললেন যে বাংলা একাডেমির ভূমিকাটা স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। বাংলা ভাষাকে আমরা যদি আরো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই, আমাদের কিন্তু বাংলা কন্টেন্ট বা বাংলা সিনেমা, নাটক এগুলো আরো বেশি বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতায় যোগ্য এরকম ভাবে তৈরি করতে হবে। যদিও এখনকার সময়ে কিছু হচ্ছে। আপনার কি মনে হয় আপা যে আমাদের ইন্ডাস্ট্রিতে কি আসলে কেমন ঘাটতি? একই সাথে ওই যে আগের প্রশ্ন আমার একটা কৌতূহল ছিল যে শিশুদেরকে আমরা কি করে আসলে সাহিত্যমুখী করতে পারবো। না, আমাদের তথ্য প্রযুক্তির উপরে নির্ভর করতেই হবে, এছাড়া আসলে উপায় নাই। কারণ ওরা তথ্য প্রযুক্তির মুখী, আমাদের পরের জেনারেশন বা পরের শিশু বাচ্চাগুলো। আমার বাচ্চাগুলোকেই তো আমি কোনো বই পড়াতে পারি না, কিন্তু তারা ই বুক পড়ে, কানে নিয়ে শোনে। আবার আমি ওদের ওটা দেখে খুবই চিন্তিত ছিলাম যে ওরা কি শুধু শুনবে, ওরা কি তাহলে কোনোদিন লিখবে না? তো এখন আমি নিজে এই মানে অনলাইনে যে মানুষ কি কি করে সেগুলো দেখার জন্য খুবই ঘাটাঘাটি করে কিছুদিন দেখলাম যে এখনকার ছেলেপুলেরা লিখেও সেগুলো ই বুক, এবং সেগুলো তারা বাংলাতে লেখে। মানে পরের এই যে যারা জেনজি বলি বা এই জেনারেশনের বাচ্চাগুলা, তারা যে শুধু ইংরেজি পড়ে তা না, তারা বাংলা পড়ে, ভুলভাল বাংলাতে হলেও তারা বাংলায় লেখে। কিন্তু এখন তো ভুলভাল হওয়ার সম্ভাবনা কম, কারণ তার বানানটা কারেকশন করে দেয়। কাজে অনেক ভুল যে সে লিখে যাচ্ছে তা না। এবং অনেক দেখি টিউটোরিয়াল আছে কিভাবে করে এই ই বুক লিখবে। তো ওরা উদ্বুদ্ধ করে, তোমাদের নিজের গল্প তুমি যদি বলতে চাও। এখন যেরকম যে বানায় না, ইউটিউবে প্রচুর নিজেদের গল্প নিয়ে নাটক বানাচ্ছে। সবাই তখন ইন্ডিভিজুয়াল, স্বাধীন, তারা টেলিভিশন লাগে না, চ্যানেল লাগে না, নিজেদের মতো নাটক বানাতে পারে, হাতের মুঠোয় নিজের গল্প বলতে চাই বলে ফেলতে পারে। তো একই রকম ভাবে লেখালেখিও করে বাচ্চারা, এখনকার বাচ্চারা লেখালেখি করে। এটা হয়তো
ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আগে যেভাবে করে করতাম, এরকম বই নিয়ে প্রচ্ছদ ছাপা হবে, বই হাতে নিয়ে বইয়ের গন্ধ শুকতে শুকতে নতুন গল্পের বই পড়বো, ওদের সেটা না, ওরা হয়তো অপেক্ষা করবে কখন একটা বেল বাজবে যে নতুন বই এসছে, তারপরে সেই বেলে ক্লিক করে নতুন বইটা শুনে নেবে। সঠিক। বাংলা চর্চা হবে, আর ভাষা হারিয়ে যাওয়ারই না। এখন তো কেউ যদি স্প্যানিশ বলে, ওটা চাপ দিলে নাকি বাংলা শোনা যাবে কেন? হ্যাঁ হ্যাঁ। তো আমার বাংলা তো হারাচ্ছে না, আমি তো শুনতেই পাবো। আর কন্টেন্টের বিষয়টা যদি আপনি একটু বলতেন, আমাদের আসলে আরো কি কি উন্নত করা উচিত যাতে করে আমরা বিশ্ববাজারে আমাদের বাংলা ভাষার যে নিজস্ব কন্টেন্ট, নাটক, সিনেমা, গান, এগুলো নিয়ে আমরা আরো বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারি। কারণ এখন ওই যে আপনারা দুজনেই যেটা বললেন যে তথ্য প্রযুক্তির জন্য কিন্তু আমাদের এখন মানে ওয়ার্ল্ড মার্কেট, গ্লোবাল মার্কেট, প্রতিযোগিতা সবার সাথে করতে হবে। আমরা শুধু আমাদের গণ্ডিতে বসে থাকবো ব্যাপারটা এমন না। তো বাইরের দর্শক যদি দেখে এটা মনে করে না এটা তো শুধু বাংলাদেশের দর্শকদের জন্য, তাহলে কিন্তু এটা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবে না। আমাদেরকে আমাদের ভাষা সংস্কৃতিটাকে অথেন্টিক একটা স্কেলে রাখতে হবে, আবার একই সাথে বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করার মতন স্ট্যান্ডার্ডটাও রাখতে হবে। এটার জন্য কি করা উচিত বা কোথায় কোথায় ঘাটতি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে? আপনি একজন নির্মাতা হিসেবে ফিল্ম হওয়া দরকার আমার মনে হয়। ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ, যেটার জন্য কোনো ভাষা লাগে না, ফিল্মের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো ডায়ালগ যে ভাষাতেই বলুক না কেন, কিন্তু ফিল্মের যে ল্যাঙ্গুয়েজটা আমাদের দেশে এখন হচ্ছেও, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, এরা তারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ইয়েতে যাচ্ছেও, কাজে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে বা ইন্টারন্যাশনাল প্রদর্শনীগুলোতে যখন যায়, তখন তো তারা দেখে তো বুঝতে পারে, বাংলা হয়তো বুঝলোই না। এমনকি আমরাও যে অন্যান্য ফিল্মগুলো দেখি, ভাষা তো বুঝি না, তাতে কিচ্ছু আসে যায় না। ফিল্মের একটা যে ল্যাঙ্গুয়েজ আছে, যেই ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকে কমিউনিকেট করতে পারে সহজে। ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, কিন্তু সেটাও বোঝা এত ডিফিকাল্ট না। সাবটাইটেল তো থাকি, এছাড়াও সাবটাইটেল ছাড়াও বোঝা যায়। সো আমি মনে করি, মানে নাটক তো বটেই, নাটক তো আমাদের এখানে হচ্ছে, নাটকের থেকেও বেশি হচ্ছে ফিল্মে জোর দেওয়া উচিত। আচ্ছা, ফিল্ম থেকেই আসি। অনেক কাজ করা হয়, অনেক কাজ করেছেন, এত এত অ্যাচিভমেন্ট। আসলে কাজ করার সময় তার অ্যাচিভমেন্টের আশায় করা হয় না, হয়তো ভালো লাগা থেকে তারপর অ্যাচিভমেন্টগুলো চলে আসে। এই ব্যাপারটা কেমন লাগে, এই অ্যাচিভমেন্টসগুলো কাজের মধ্য দিয়ে আপনার যে অ্যাচিভমেন্টসগুলো আছে? অ্যাচিভমেন্টসের চিন্তা করে তো আর কাজ করি না, মানে একটা কিছু করতে চাই, এটা যখন মগজে ঢুকে যায় তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত, করে না ওঠা পর্যন্ত সেটা মানে সেটা নিয়েই থাকি। এটা একটা ধ্যানের মতো করে হয়তো সেটা নিয়ে থাকি। তবে অ্যাচিভমেন্ট আমার বড় স্টেজে উঠে বড় পুরস্কারের থেকে আমার খুব ছোট ছোট অ্যাচিভমেন্ট আমি অনেক এনজয় করি। যেমন একবার আমি একটা দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেখানে যে লেখে, নাম লেখে, সে নামটা লেখার পরেই লোকটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সামনে এসে সে একটু আমার হাত ধরবে। কেন বলে, আমি ভাবলাম যেমন হয় নাট্যকার হিসেবে আমার লেখাটা খায়, এরকম টেলিভিশনের নাম টাম দেখে। সে বলে যে আমি আপনার নাম দেখে দেখে বড় হয়েছি। নাম কোথায় দেখে বড় হয়েছেন? বইয়ের পাতায়। বইয়ের পাতায়? বইয়ের পাতায় আমার নাম কেমন করে দেখলেন? বলে আপনি ছবি আঁকেন না? আমি অবাক হয়ে গেলাম, কবে কোথায় ছবি এঁকেছে। আগে আমি টেক্সট বুক বোর্ডে ছবি আঁকতাম, তো টেক্সট বুক বোর্ডের প্রথম পাতায় উল্টালেই আমার নামটা পাওয়া যায়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যে কোনো পুরস্কারের থেকেও অনেক বড়। একই জিনিস হয়েছিল, আমি একবার কক্সবাজারে রাগ করে কক্সবাজারে একলা চলে গেছিলাম। তো যেই হোটেলে উঠবো, সেই হোটেলেও সেই নাম লিখতে লিখতে আমার মানে বুকিং আমি খুবই দোটানার মধ্যে ছিলাম, কি করব না। উনি বের হয়ে এসে আমাকে এমন অনার করা শুরু করলো যে আপনি মাতিয়া হরুসুকু। ওইটা আমার অনেক বড় পাওয়া। এরকম পাওয়াগুলো সবসময় থাকুক এবং আপনি সবসময় চিরসবুজ থাকেন, এটাই আমাদের চাওয়া। স্যার, আমরা আবারও ভাষার প্রসঙ্গে আসতে চাই। আমি একটু আগে আপনি বলছিলেন যে আসলে কোনো ভাষাকে আমরা বাঁচিয়ে রাখবার জন্য বিশেষ কিছু করতে পারবো না জাদুঘরের সংরক্ষণ ছাড়া। আজকে বাংলা ভাষা আছে 2025 সালে, আজকে থেকে 200 বছর 500 বছর পরে নাও থাকতে পারে। মিশরের মমি যদি 5000 বছর আগের একটা স্থাপনা হয়ে এখনো পৃথিবীতে একটা নিদর্শন হিসেবে টিকে থাকতে পারে, তাহলে আজকের দিনে আমরা আসলে কি করতে পারি যাতে করে 500 বছর 1000 বছর পরে হলেও জাদুঘরে হলেও বাংলা ভাষাটা টিকে থাকে? এটা কি মনে হয়? আচ্ছা, প্রথম কথা হলো বাংলা ভাষা নিয়ে এই শঙ্কার কোনো কারণই আমি দেখি না। মানে কিছু তত্ত্বীয় ব্যাপার থাকে, কিছু বাস্তবতা থাকে। যেমন বাংলা ভাষা কিন্তু কখনোই শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেনি। তারপরেও দেখব যে এই যে ইংরেজ শাসন, তার আগে বিভিন্ন শাসন পার করেছি আমরা, তার মধ্য দিয়েও কিন্তু বাংলা ভাষা টিকে রয়েছে। অথচ পৃথিবীর যে বিভিন্ন জায়গায় যে বিভাষা বা অন্য ভাষা এসে এমনভাবে বিস্তার করেছে যে স্থানীয় ভাষাগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে প্রায় ক্ষেত্রেই, এবং হয়তো স্থানীয় ভাষাটা একেবারে নিচে ব্যবহার হচ্ছে আর নতুন ভাষাটা ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু এটা আমরা একেবারেই দেখিনি। এমনকি যে ওই যে আব্দুল হাকিমের আমরা বহুল ব্যবহৃত কবিতা যেসব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেটাও কিন্তু লেখা হয়েছে যে আরবি হরফে।
আমি বলছি যে আমাদের কোনো দ্বিধা করার কারণ নাই যে অন্য হরফে লিখছি বলে আজকে আমরা লিখছি ইংরেজি হরফেও তো ব্যবহার করছি, রোমান হরফে বা ইংরেজি হরফে লিখছি, তার মানে বাংলা ভাষা হারিয়ে যেতে পারে লিপির দিক থেকে, আমাদের কথ্য জায়গা থেকে, একেবারে এই শঙ্কার কোনো কারণ নাই। বাংলা ভাষার যে সক্ষমতা রয়েছে, বরং আমরা যদি আমাদের অর্থনীতিকে একটু এগিয়ে নিতে পারি এবং আমাদের ভাষা পরিকল্পনায় যদি আসলেই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি, মর্যাদা মানে হলো রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়া, এটাকে বলা হয় মর্যাদা পরিকল্পনা। সেটাই তো আমরা এখনো পুরোপুরি সক্ষম হইনি সর্বস্তরে। যদি আমাদের পরিকল্পনা ঠিক করতে পারি, তাহলে তো আমি মনে করি যে বাংলা ভাষা পৃথিবীর আরো অনেক ভাষাকে প্রভাবিত করে তাদেরকে সংকটে ফেলতে পারে। যেমন আমাদের যে বিশাল বাজার, আমরা যদি বলি যে আমাদের দেশে পণ্য পাঠাতে গেলে আমাদের বাংলাতে তার কোড থাকতেই হবে, পণ্যের নাম এবং উপাদানগুলো, তাহলে যারা পণ্য আমাদেরকে রপ্তানি করছে তারা কিন্তু বাধ্য হবে বাংলায় লিখতে। আমি বলছি আমাদের যদি নীতি ঠিক থাকে এবং আমরা যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সংকট কেন, ঠিক বিপরীত ব্যাপারটা দেখব, বাংলা ভাষা অন্য ভাষার উপরে আধিপত্য বিস্তার করবে, ঠিক উল্টা ব্যাপার হবে। আসলে সদিচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। জয়া, আজকে তো আমাদের মাতৃভাষা দিবস, বিশেষ দিনের বিশেষ দিবস, বিশেষ আয়োজন, বিশেষ রূপকথার রাত। আজকের দিনটা আসলে অন্যরকম, কারণ আমরা অনেক গল্প শুনলাম, এতগুলো আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের ভাষাকে পেয়েছি এবং আমরা কথা বলছি। আজকের রূপকথার রাতটা কিন্তু আমরা আমাদের ভাষা মতিন বা ভাষা সৈনিক মতিনকে উৎসর্গ করতেই পারি। এবং তার সুযোগ্য কন্যা আজকে আমাদের সামনে বসে আছেন। বাবার সাথে আপনার অনেক স্মৃতি রয়েছে, আপনি অফেয়ারে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করছিলেন এবং আমি দেখতে পাচ্ছি বাবার কথা উঠতে আপনার চোখ দুটো টলটল করে উঠছিল জলে। বাবার সাথে অনেক স্মৃতি আছে জানি, অনেক স্মৃতি হয়তো এত সংক্ষিপ্ত সময়ে বলাও সম্ভব না। বাবা আপনাকে নিয়ে বোধহয় অনেক লিখতেন কবিতা। আমরা কি আজকে একটু শুনতে পারি? না, বাবা যে কবিতা লিখতেন এটা আমি জানতাম না। আমার বাবা, আমি তো চারুকলায় পড়েছি, আমার বাবা যে ছবি আঁকতেন এটাও জেনেছি আমি অনেক পরে। মানে আমার জন্যে বাবা যখন চায়নাতে একবার গেল, তো তখন তো আর ক্যামেরা ছিল না বাবার হাতে, একটা ছোট ডায়েরির মধ্যে যখন যেখানে বেড়াতে গিয়েছে স্কেচ করে নিয়ে এসেছে। আমি তো অবাক, সে ছবি আঁকতে পারে। তো আজকে আমি এই অনুষ্ঠানে আসবো বলে, আমি তো মানে ভাষা আন্দোলন নিয়ে আসলেই কিছু জানি না, তো ভাবলাম একটু ঘাটাঘাটি করি বইপত্র একদিনও তারা তো পড়ে শেষ করতে পারবো না। একটা বই হাতে নিলাম, সেই বইয়ের পাতা উল্টাতেই দেখি যে আমার বাবা আমাকে নিয়ে একটা কবিতা লিখেছে, সেটা ওই বইয়ে আছে। মানে আমি আজকেই প্রথমে এটা আবিষ্কার করলাম, আমি কিন্তু আগে জানতাম না। এবং আমি তো কবিতা দেখে তো আমার বাবা আমাকে চিঠি লিখতো, পরে ওখানেই আবার ফুটনোটটা দেওয়া আছে যে ওই কবিতাটা আমার বাবা আমাকে নিয়ে লিখেছিল, আমার মা সেটা রাখতে পারেনি, সংরক্ষণ করতে পারেনি, কারণ বিভিন্ন সময় ওয়ারেন্ট হতো, বাসায় পুলিশ আসতো, নানা রকম জটিলতার কারণে মা চিঠিটা ছিঁড়ে ফেলেছিল, কিন্তু ছেঁড়ার আগে কবিতাটা ডায়েরিতে লিখে রেখেছিল। সেই কবিতাটা আমি যেই বইটা পেয়েছি, ওই কবিতাটা পেয়ে আমি পড়তে চাই কবিতাটা। জয়া, অবশ্যই কবিতাটা শুনে দেখো আমরা কত সৌভাগ্যবান। একটু আগেই বললাম যে আমরা আজকের বিশেষ রূপকথার রাতটা ভাষা মতিনকে উৎসর্গ করতে পারি, এবং এই উৎসর্গের পুরস্কার হিসেবে ভাষা মতিনের একদম নতুন অপ্রকাশিত কোনো কবিতা যেটা প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি আবিষ্কার করেছেন একদম আজকের মতো, যেহেতু আপনার কাছে তো এটা নতুন, অবশ্যই সেই কবিতাটা আজকে আমরা শুনতে পাবো এবং আমাদের দর্শক যারা আছেন তারাও শুনতে পাবেন। এর চাইতে সুন্দর মুহূর্ত বোধহয় আর হতে পারে না। আপনি শুরু করুন। ওকে, আমি তো লিখে আনিনি, বইটাতে আছে, যেভাবে সেভাবে পড়ি। এটা হচ্ছে কবিতাটার নাম ছড়া, কবিতা না ছড়া লেখা। এটা হচ্ছে কোকোমণি। কোকো মানে হচ্ছে আমার নাম যে শুকু, আমি ছোটবেলায় শুকু বলতে পারতাম না, কেউ জিজ্ঞেস করলে বলতাম কোকো। তো যেই কারণে বাবাও আমাকে অনেক দিন পর্যন্ত, বাসার সবাই আমাকে কোকো বলে ডাকতো। কবিতাটা হলো সুকুমণি মনির মণি। মণি হচ্ছে আমার মা, আমার মায়ের নাম মনিকা, মনির মণি, মনির মনির মণি, মানে প্রত্যেকটা কথার অর্থ আছে। আমার বাবার নাম কিন্তু মানিক, তার একটা ছদ্মনাম ছিল মানিক, আমার মায়ের নাম মনিকা, মনির মনির মণি, আমাদের নয়নের মণি, বিপ্লবের মণি, আমার লাল সালাম আর চুমুনাও। কোকোমণি আমি স প লিখতে পারি না, নও লিখতে পারি না। স প আর নতে কি হয়? হয় স্বপন। তুমি আমার স্বপন, আমার স্বপন, আম্মার স্বপন, তুমি আমাদের স্বপনমণি, আমাদের কোকোমণি।
উপস্থাপক হিসেবে কত রকম অভিজ্ঞতা যে হয় হয়, জয়া, আমি মামুনের চোখ দেখতে পাচ্ছি এখন। মানে এর চাইতে মিষ্টি মুহূর্ত আসলে। ভাষা মতিন যেই অবদান রেখেছেন, ইতিহাস হয়তো আমাদেরকে এখনো সেভাবে জানাতে পারেনি, আমি বিশ্বাস করি কোনো না কোনো একটা সময় হয়তো জানাতে পারবো। পুরোটা কিন্তু জানাতে পারবো। তিনি যেখানে আছেন ভালো আছেন, এবং আমরা পৃথিবীতে যতবার যত জায়গায় যতজন বাংলায় কথা বলছি, শুধু ভাষা মতিন নয়, প্রতিটি ভাষা শহীদের শহীদের। আত্মা হয়তো ওপরে বসে বা পরপারে বসে দেখছে যে আমাদের বিনিময়ে আজকের বাংলা ভাষা বেঁচে আছে। এবং আমরা যখন খুব মানে সহজভাবে চিন্তা করি যে আচ্ছা ভাষা, কথাই তো বলছি, কি আর করা, কিন্তু এই যে একটা মাত্র ভাষা পৃথিবীতে, এটার পিছনে এত এত আত্মত্যাগ, এত কিছু, ভাবলেই গর্ব হয় যে আমি বাঙালি। একদম। জয়া, তুমি তো খুব সুন্দর বলছিলে প্রথম দিকে একদম আবৃত্তি, আপার থেকেও আমরা একটা আবৃত্তি শুনলাম, তো তুমি বলো কেমন লাগছে আজকে এই একদম, আমরা মনে হয় সময় অনেকটাই শেষের দিকে, চলে এসেছি। যদি বলতে চাও। আমার খুব দারুণ লাগছে। আর শুরুতেই আমরা বলছিলাম যে আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলছি যে ভাষা আন্দোলনের এমন একটা অধ্যায়ের সাথে জড়িত, এমন একটা পরিবার থেকে এসেছে, এটা আমাদের সৌভাগ্য। এবং যারা স্ক্রিনে দেখছেন তাদেরও মনে সৌভাগ্য যে ইতিহাসের এই অংশটা তারা আজকে জানতে পাচ্ছেন, যারা জানতো না আগে। এবং সেটা আমাদের কাজে আসবে পরবর্তীতে, আমরা ইতিহাসটা সবাইকে জানাতে পারবো এমনটা আশা করি। স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনি যেভাবে একদম প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটি জায়গায় যেগুলো আমরা হয়তো জানতাম না বা আমাদের ধারণার বাইরে ছিল, আপনি খুব সহজ করে দিলেন বিষয়গুলো আমাদের জন্য এবং আমাদের অডিয়েন্সদের জন্য। বাংলা ভাষা নিয়ে আপনি আরও বাংলা ভাষাকে সমৃদ্ধ করুন আপনার গবেষণার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমরা এটাই আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং শুভকামনা থাকবে। আপনি যদি দর্শকদেরকে শেষবারের মতো কিছু বলতে চান আজকের আয়োজনে। প্রথমত বললাম যে ভাষা নিয়ে কোনো ধরনের হীনমন্যতার কোনো কারণই নেই, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা বলা হয়নি, আসলে প্রবল জাতিবাদ কিন্তু ক্ষতি করে। এই যে বললাম যে ইংরেজির আধিপত্য আমাদেরকে চিন্তাগ্রস্ত করছে, তাহলে ওই যে প্রশ্নটা আমি প্রসঙ্গটা তুললাম যে বাংলাও তো আধিপত্য করতে পারে, তাহলে তা কি অন্য কারো সংকটের কারণ হতে পারে না? খুবই পারে। 1952 সালের পরিপ্রেক্ষিতে 53 সালে হাসান হাফিজুর রহমান যে 21-এর সংকলন করলেন, সেখানে একটি প্রবন্ধ ছিল যেখানে বাংলাকে রাষ্ট্রভাষার প্রসঙ্গ নিয়ে যুক্তি দেওয়া হচ্ছে, একই সঙ্গে বলা হচ্ছে তা একই দাবি তো পাকিস্তানের অন্যান্য পর্বের বা অংশের জনগোষ্ঠীও এই দাবি তুলতে পারে। ফলে প্রবল জাতিবাদ কিন্তু শাসকের তৈরি করা একটা ফ্রেম মাত্র। আমরা যে বলি যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা বাঙালি জাতীয়তাবাদ তৈরি হলো, জাতিবাদ কিন্তু বা জাতীয়তাবাদ কিন্তু এটা 10 বছর, 20 বছর, 30 বছরের ব্যাপার না, দীর্ঘ সময়ের ব্যাপার। এবং এটা গড়ে ওঠে একটা কাঠামোর মধ্য দিয়ে। আমরা কখনো চিন্তা করি না আমি কি বা আমরা কি, কিন্তু তার একটা ধরন তৈরি হয়। ফলে আমি যেটা বললাম যে জাতিবাদের প্রসঙ্গ তাকে নিজে গৌরবান্বিত হয়তো করে, কিন্তু অন্যকে খর্ব করতে পারে। এমনকি শাসকরা এটাকে ব্যবহার করে অন্যকে নিপীড়ন চালিয়েছে, রীতিমতো হত্যাযজ্ঞ চালিয়েছে, সব সময় প্রতি ক্ষেত্রে ঘটেছে। ফলে ভাষার ক্ষেত্রেও আমি বলবো যে প্রবল মানে আমার এই অনুভূতিটা যাতে না হয়। বাংলাদেশেও কিন্তু খেয়াল রাখতে হবে 50টার বেশি ভাষা রয়েছে এবং সেগুলোকে ব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য আমাদের কিন্তু কাজ করা দরকার। একদম। আপু, আপনি একদম ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বিদায় নেবার আগে। দর্শকদের বলতে চাই, বাংলা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নাই, বাংলাকে ভালোবাসুন। বাংলা যদি আমার অন্তরে থাকে, বাংলা যুগ যুগ বেঁচে থাকবে। বাংলা যুগ যুগ বেঁচে থাকুক, হাজার কোটি বছর বেঁচে থাকুক, এই প্রত্যাশায় আজকে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের এই পুরো আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপকথার রাতের পরবর্তী আয়োজনেও আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, আর অবশ্যই এনটিভি দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।